আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমি কথা বলবো যে আপনি বাংলাদেশে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। হ্যাঁ, করা করা বুঝছি, কিন্তু শুরু করাটা হচ্ছে এটা আসল উদ্দেশ্য। তো আমি এই নিয়ে 7 বছর হবে যে ফ্রিল্যান্সিং করতেছি এবং এর সাথে জড়িত আছি, এবং এটাই করি, এটা আমি ফুল টাইম জব। ফ্রিল্যান্সিং করেই আমি ইনকাম করি, আর অন্য কোনো জবের আমার প্রতি আগ্রহ নাই, এটাই আমার ইনকাম। তো এই জন্য হয়েছে কি, তো আমি যাকেই বলি যে আমি ফ্রিল্যান্সিং করি, অনেকজন আছে মানুষজন যারা পরিচিত হয় আমার সাথে, তারাই বলে যে আমি কেমনে শুরু করব, কি করব, এরকমের বলে আর কি। এখন বলতে গেলে অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলতে হয়। তো ফুল বুঝায় বলতে গেলে দেখা যাবে 1 ঘন্টা মতো, 1.5 ঘন্টার মতো সময় চলে যায়। তো একজনকে বললাম, পরে দেখা গেল আরেকজন এরকম জিজ্ঞেস করতেছে, তো আবার তাকে সেমভাবে বলতে হয়। তো এই জন্য কেউ জিজ্ঞেস করলে আসলে সহজে ঠিক মতো বলা হয় না, অথবা কেউ মেসেজে জিজ্ঞেস করলে আসলে তেমন একটা কথার মধ্যে যা হয় না, কারণ জিজ্ঞেস করতে করতে একটার পর একটা শুধু মানে প্রশ্নই থাকে। তো এইটাই আর কি কথা। তো এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে, আমার যে বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে ভিডিও আমি একবার বানাবো, আর যেই জানতে চাইবে আমার পরিচিত কেউ যে ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করতে পারি আমি, একটা গাইডলাইন সেটাই আমি এখানে শেয়ার করবো এই ভিডিওতে। এটাই উদ্দেশ্য, যাতে আমার বারবার কাউকে মানে বুঝায় না বলতে হয় আর কি। আর এটা কোনো কোর্স না, এটা জাস্ট একটা হেল্প ভিডিও, যেটা দেখে আপনারা আশা করি সাহায্য হবে যে কেমনে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে কথা। তো শুরু করি। প্রথমেই অবশ্যই বেসিক একটা জিনিস, যে ফ্রিল্যান্সিংটা কী আসলে। ফ্রিল্যান্সিং ব্যাপারটা হয়েছে, ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটা বুঝি সেটা হয়েছে যে কম্পিউটারে বসে কাজ করা আর কি। হ্যাঁ, বিদেশের ক্লায়েন্ট কম্পিউটার বসে কাজ করা, কিন্তু মেন কনসেপ্টটা হচ্ছে যে এটা যেটা বলে মুক্ত পেশা আর কি। তো মানে আপনি কখনো একটা কোম্পানির আন্ডারে আপনার কাজ করতেছেন না আর কি। হ্যাঁ, আপনার ফ্রিডম আছে আপনার মাল্টিপল কোম্পানিতে কাজ করার, মাল্টিপল ক্লায়েন্টের জন্য কাজ করার। যেমন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হইতে পারে, একজন একটা কোম্পানির জন্য ফটোগ্রাফি করে, আরেকটার জন্য করতে পারে। হ্যাঁ, আবার ওইটা আর কি, মাল্টিপল ক্লায়েন্টস। আর ওয়ার্ক অন মাল্টিপল প্রজেক্ট, বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করতে পারবেন একই সাথে। এক্সাম্পল ফ্রিল্যান্স ফটোগ্রাফার, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, এক্সেট্রা। তো আমরা যেখানে এটা দেখতেছি যে অনলাইনে কীভাবে এই ফ্রিল্যান্সিংটা করা যায়, সেটা হচ্ছে আর কি ব্যাপারটা। সেটাই ভিডিওতে ফুল ডিটেলভাবে দেখব। আর ভিডিওটা যেহেতু আমি একবারই বানাবো, তো এটা একটু লম্বা হবে। তো আমি ভিডিওর ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি যে বিভিন্ন পার্টগুলি যেটা এক্সপ্লেন করব সেটা আমি দিয়ে রাখবো। যদি আপনি কোনো স্পেসিফিক পার্ট দেখতে চান, তো ওখানে গিয়ে আপনি জাস্ট এই টাইমটাতে ক্লিক করেন, টাইম স্ট্যাম্পটাতে, তাহলে আপনি পেয়ে যাবেন। তো আসি, এবার আমার ব্যাপারে আসি। তো আমি ফ্রিল্যান্সিং শুরু বললাম যেটা অলমোস্ট 7 ইয়ার্স হয়ে গেছে করতেছি। আর শুরু হয়েছিল আপওয়ার্ক আর ফাইবার থেকে। আর এখন মোস্টলি আমি ফিক্স ক্লায়েন্ট যারা আছে ওদের জন্য কাজ করি, যারা আমাকে ডাইরেক্টলি পে করে। তো ওইটা আর কি। তো ওইরকম আর কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে শুরু করলাম। তো এখন আপনারা জানি অনেকজন আছে বলবেন যে ভাই আপনার শেয়ার করেন, প্রোফাইলের লিঙ্ক শেয়ার করেন, এই আপওয়ার্কার প্রোফাইল লিঙ্ক শেয়ার করেন, ফাইবারের প্রোফাইলের লিঙ্ক শেয়ার করেন। কিন্তু এটা আমি করতে কমফোর্টেবল না। কারণ আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যারা শুধুই পারে অন্যের কাজটা কেমনে চুরি করে, অন্যের আইডিয়া কেমনে চুরি করে নিজের জায়গাটায় বসানো। আর এরকম লোকেরা অথবা মানুষেরা কিন্তু কখনোই ফ্রিল্যান্সিংয়ে লাস্টিং করতে পারে না, উঠে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে ওরা পড়ে যায়। তো আপনার ওইটার দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমি এইসব ওইরকম টাইপ মানুষদের জন্য আমি আমার পার্সোনাল ইনফরমেশন ওইদিকে শেয়ার করতেছি না, ঠিক আছে। আর এডুকেশন আমি নর্থ সাউথ থেকে এখন এমবিএ করতেছি, অলমোস্ট শেষ। তো আমি নর্থ সাউথ থেকে ট্রিপল করেছি, 2016-তে গ্র্যাজুয়েশন হয়েছে। পরে আমি এমবিএ শুরু করি নর্থ সাউথ থেকেই। তো এইটা আর কি। তো এমবিএ ট্রিপল আর এমবিএর মাঝখানে যে গ্যাপটা ছিল, মানে আমি গ্যাপ দিয়েছিলাম 1 বছর নাকি 2 বছর, সেই গ্যাপের মধ্যে আমি টোটালি ফোকাস করছিলাম, একটা বছর আমি টোটালি ফোকাস করছিলাম যে ফ্রিল্যান্সিং লাইনে কেমনে ঢুকা যায়। তো তখন আমি কোনো জবের দিকে যাইনি, অন্য কোনো কিছুর দিকে যাইনি। তো আমি ওইটাই করছিলাম আর কি, যে কীভাবে ফ্রিল্যান্সিং লাইনে ঢোকা যায়।
আর আমি ফ্রি টাইমে কী করি, ফ্রি টাইমে আমি এই যে এরকম ইউটিউব ভিডিও বানাইতেছি, নতুন নতুন স্কিল শিখতেছি, যেমন ফটো এডিটিং স্কিল শিখি অথবা পাইথন শেখার চেষ্টা করতেছি, মানে বিভিন্ন রকম যাই ফ্রি টাইম পাই ওটা কাজে লাগানোর চেষ্টা করি। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য আমি জিমে যাই আর ক্যারাটে শিখি আর কি, ঠিক আছে। তো এখন যে আসল জিনিসে যে মিসকনসেপশনস অ্যাবাউট ফ্রিল্যান্সিং, তো তো এখানে আমি জাস্ট কয়েকটা কভার করব যে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে কিছু ভুল ধারণা এখনও মানুষের আছে যাদের সাথে আমার দেখা হয়। এটা যে কেউ কেউ মনে করে যে ফ্রিল্যান্সিং খুব সোজা, হ্যাঁ, কেউ কেউ মনে করে যে খুবই সোজা একটা ব্যাপার, বড় একটা ফ্রিল্যান্সার ভাইয়ের কাছে যে গেলেই উনি পাশে বসায় দেখাই দিবে যে কেমনে কাজ করে, তাইলেই হয়ে যাবে, তাইলে আপনি পশুদিন থেকে শুরু করে দিতে পারবেন আর টাকা ইনকাম করা শুরু করে দিতে পারবেন। কিন্তু এইটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, ফ্রিল্যান্সিং কিন্তু একদম ইজি না। এটা যদি এত ইজি হতো তাহলে সবাই ফ্রিল্যান্সিং করতো চাকরি বাদ দিয়ে অথবা ব্যবসা বাদ দিয়ে। তো এটা হচ্ছে কথা। তো এটা মাথা থেকে দূর করে দিবেন যে ফ্রিল্যান্সিং হচ্ছে সোজা। হ্যাঁ, আবার ফ্রিল্যান্সিং ইজ ভেরি হার্ড। ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিং কঠিন আছে, কিন্তু এতটাই কঠিন না যেটা অসম্ভব। হ্যাঁ, ওইরকম কঠিনও যেটা একদম অসম্ভব, এটা পারবেনই না। আমি যেহেতু পারছি, এটা আপনারও সম্ভব পারা, এমন না যে আমি স্পেশাল কেউ। হ্যাঁ, এমন অনেক আছে যারা করতেছে, কিন্তু ধৈর্যটা হচ্ছে দরকার। তো ফ্রিল্যান্সিং বেশি ইজিও না, বেশি কঠিনও না। তো আমি বলবো যে এটা আপনারা যেরকম পড়াশোনা যেরকম ডেডিকেশন দিয়ে করেন, এসএসসি এইচএসসি ইউনিভার্সিটির পড়াশোনা, সেরকমই ফ্রিল্যান্সিংয়ে আপনি ডেডিকেশন দিয়ে কাজ শিখতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তাইলে আপনি ওইটার ফল একসময় গিয়ে পাবেন। হ্যাঁ, আরেকটা মিসকনসেপশন হচ্ছে যে অল ফ্রিল্যান্সার আর নট অফ মানি। তো একটা ভুল ধারণা হচ্ছে ফ্রিল্যান্সাররা যখনই আমি বলি যে ফ্রিল্যান্সিং মানে হ্যাঁ এখন ভালো মোটামুটি হয় ইনকাম, তো কিন্তু যখনই কেউ মনে করেন বলতাম আগে যখন নতুন শুরু করছিলাম, তখন যাকেই বলতাম যে ফ্রিল্যান্সিং করি, তারা ধরেই নিত যে মাসে 1 লাখ 2 লাখ এরকম টাকার মতো ইনকাম হয়। তো এটা ভুল ধারণা। অবশ্যই আপনার ছোট থেকে শুরু করতে হবে। হ্যাঁ, মাসে আপনার প্রথম যখন করবেন দেখা যাবে আপনার মেইন টার্গেটটা যেটা থাকবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা। হ্যাঁ, মানে রেগুলার মাসে একটা মনে করেন একটা টার্গেট থাকতে হবে। যদি দেখেন যে মাসে 20-30 হাজার টাকা মানে কামাচ্ছেন আপনি, তাইলে খারাপ কি, ঠিক না? একটা জবেও তো আপনি 30 হাজার টাকা স্যালারি পান না। তারপরে 30 হাজার টাকা থেকে আপনারা একটু পুশ করলেন, আরও বেশি কাজ করলেন, 50 হাজার টাকা কামাইলেন, ওইটাও তো খারাপ না, আরও ভালো। 50 হাজার টাকা স্যালারি এরকম করে করে দেখা যাবে আপনি একসময় 1 লাখ, 1 লাখের উপরে এরকম কামাবেন। কিন্তু আপনার অবশ্যই সময়টা দিতে হবে। হ্যাঁ, যত সময় দিবেন তত ভালো আর কি। হ্যাঁ, মানে ওইটা আর কি। তো প্রথমেই ব্যাপারটা হচ্ছে যে প্রথম তো শুরু করবেন, তখন কিন্তু অবশ্যই টাকার ব্যাপার থাকবে না, তখন কাজ শেখার ব্যাপার থাকবে আর নিজেকে ইমপ্রুভ করার ব্যাপার থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো পরে হচ্ছে আরেকটি মিসকনসেপশন হচ্ছে ফ্রিল্যান্সিং মিনস ওয়ার্কিং থ্রু ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। তো অনেক মনে করে যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে ফাইবার আর আপওয়ার্কের মাধ্যমেই শুধু কাজ করা। ওটা কিন্তু ব্যাপার না। আপনি যদি আপনাকে ক্লায়েন্ট যদি এসে, আপনার মনে করেন একটা ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট যদি আপনাকে এসে ওয়েবসাইটের মাধ্যমে মেসেজ করে আর ওইখান থেকে আপনি কন্ট্যাক্টটা পান, তাইলে ওইটা ফ্রিল্যান্সিং। যদি পে করে ঠিকমতো ফাইন পে করে তারপরে ওইটাও একটা কন্ট্রাক্ট আর কি। হ্যাঁ, তো ওইভাবে আপনারা শুরু করতে পারেন। ইট ডাজেন্ট মিন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, বাট কিন্তু ফাইবার অ্যান্ড আপওয়ার্কের থেকে শুরু করা, একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসের থেকে শুরু করা মানে আমার মতে সবচেয়ে বেশি রেকমেন্ডেড। ঠিক আছে, তাইলে আপনার ওরা কিন্তু একটা আইডেন্টিটি টাইপ অফ একটা দিবে আর কি। হ্যাঁ, ওখান থেকে একটা আইডেন্টিটি হয়, ফাইবার আপওয়ার্কে কাজ করে একটা আইডেন্টিটি টাইপ হয় আর কি, ফ্রিল্যান্সার টাইপ আইডেন্টিটি। তো এটাই রেকমেন্ডেড যে একটা মার্কেট প্লেস থেকে শুরু করলে আপনি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন যে কেমনে একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কেমনে বিহেভ করবেন, কেমনে একটা ডেডলাইন আছে, ডেডলাইনের মধ্যে কাজটা কমপ্লিট করে দিবেন। এটা আপনাকে ওই যে প্রেশারটা দিবে মার্কেট প্লেস, ওইটার থেকে আপনার একটা ভালো একটা পজিশনে চলে যাবেন। তো এটা রেকমেন্ডেড। তো আরেকটা হয়েছে কি, ইট ইজ ভেরি ইজি টু স্টার্ট ফ্রিল্যান্সিং। না, ফ্রিল্যান্সিং স্টার্ট করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন একটা জিনিস। আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিলে মনে করেন 1 বছর করতেছেন, 2 বছর করতেছেন, আপনার একটা ক্লায়েন্ট বেস আছে, আপনাকে রেগুলার কাজ দিবে, কিন্তু শুরু করাটা হচ্ছে সবচেয়ে কঠিন ফ্রিল্যান্সিংয়ের। কারণ আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, আপনার কোনো ক্রেডিবিলিটি নেই যে একটা ক্লায়েন্ট আপনাকে কেন বিশ্বাস করবে। একটা ইউএসএর ক্লায়েন্ট আপনাকে কেন বিশ্বাস করবে তার ওয়েবসাইট বানায় দেওয়ার জন্য,
তার একটা বিজনেস আছে, ওই বিজনেসের একটা লোগো বানিয়ে দেওয়ার জন্য, কারণ সে জানে না ওইটা ভালো হবে কি হবে না। তো আপনার উপর টাইম এবং মানি ইনভেস্ট করে লাভ কি ফল কি পাবে সে? তো ওই স্টেট থেকে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করা এবং ব্যাপারটা ক্রেডিবিলিটি মানে একটা রেপুটেশন বিল্ড আপ করা খুবই ডিফিকাল্ট, আর এটা টাইম আর পেশেন্স লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো আরেকটা জিনিস হয়েছে যে এনি ওয়ান ক্যান স্টার্ট ফ্রিল্যান্সিং উইদাউট লার্নিং অ্যান নিউ স্কিল। না, আপনার একটা স্কিল শিখতেই হবে, যেটা হোক, ওইটা হোক ওয়েব ডেভেলপমেন্ট হোক অথবা গ্রাফিক ডিজাইন হোক অথবা এসইও হোক, যেটা হোক, একটা স্কিল শিখে এক্সপার্ট হইতে হবে। তারপরে আপনি ওই সার্ভিসটা আপনি সেল করে তারপরে ইনকাম করতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপারটা। তো এখন মনে করেন উবারের এক অ্যাপ আছে, এখন উবারের অ্যাপ দিয়ে কি আপনি ইনকাম করেন? আপনি গাড়ি চালায় উবারের মাধ্যমে আপনি কন্ট্রাক্ট নিয়ে তারপরে সার্ভিস দিতেছেন, ড্রাইভিং করে সার্ভিস দিয়ে তারপরে আপনি ইনকাম করতেছেন। হ্যাঁ, এখন আপনি যদি ড্রাইভিংয়ে না পারেন তাহলে আপনি কি সার্ভিস দিবেন আর কিভাবে ইনকাম করবেন? তো এটা মানে হয় না। তো অবশ্যই একটা স্কিল শিখতে হবে আর এটাতে এক্সপার্ট হইতে হবে। তো আরেকটা হচ্ছে লাস্টলি, ইট ইজ পসিবল টু ডু প্রপার ফ্রিল্যান্সিং ফ্রম মোবাইল। তো মোবাইল দিয়ে টাকা ইনকাম করা, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা, এটা বেশিরভাগ যারা বলে ওটা মানে আমার মনে হয় ওরা ফ্রড টাইপের লোকজন। কারণ মোবাইল দিয়ে আপনি কেমনে একটা কাজ করে দিবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখাইতে পারেন, কেউ দেখাইছে যে HTML দিয়ে কোডিং করতেছে, কিন্তু আসলেই কি এটা ঠিক? আপনি একটা ক্লায়েন্টের কাজ করে দিবেন, আপনি চাবেন যে ক্লায়েন্টের কাজ আপনি একটা ল্যাপটপ দিয়ে সুন্দর করে ভিউ করে তারপরে প্রপারলি করে দেন, ক্লায়েন্ট ওইটার জন্য পে করতেছে, তো আপনার এটা অবশ্যই এটা ফুলভাবে সুন্দর করে দিতে হবে। তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা ওই আইডিয়া বাদ দেওয়াই ভালো। হ্যাঁ, পরে হচ্ছে অন ডিমান্ড পপুলার ফ্রিল্যান্সিং স্কিলস। এটা আমার সম্পূর্ণ, এটা হচ্ছে আমার ওপিনিয়ন যে পপুলার কি হতে পারে। হ্যাঁ, তো যেটা বলতে চাই যে পপুলার বলতে গেলে মনে করেন একটা বিজনেসের জন্য কি লাগে, একটা বিজনেসের আজকাল দাঁড়া করানোর জন্য কী লাগে? একটা ওয়েবসাইট লাগে, ওই ওয়েবসাইটের জন্য একটা লোগো লাগে। হ্যাঁ, লোগো লাগবে, তারপরে আপনার তারপরে আর কি লাগবে, ওই ভিডিও হইতে পারে, একটা ভিডিও ওয়েব কোম্পানিটার ব্যাপারে একটা ভিডিও থাকতে হইতে পারে, ওরকম আর কি জিনিসপত্র। তো ওইটার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের স্কিল প্রয়োজন হয়। তো আমি এখন যাদের এখনও একটা ভুল ধারণা আছে, কেউ মনে করে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কোডিং করে আপনার মানে ইনকাম অথবা গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তো লিমিটেড একটা থিঙ্কিং আর কি, অনেক রকমের কাজ আছে আপনি করতে পারেন, অ্যাকাউন্টিংও করতে পারেন। হ্যাঁ, তো আমার মনে হয় কি এমন একটা কাজ করা উচিত যদি আপনার প্যাশন থাকে, যেটা হচ্ছে ভিজুয়াল, যেটা মানুষ দেখতে পারবে। হ্যাঁ, দেখে ওটা কেনার ইচ্ছা হবে। ওকে, যেমন মনে করেন আপনি একটা গাড়ি দেখলেন, সুন্দর গাড়ি দেখলে তো আপনি যখন দেখবেন যে গাড়িটা সুন্দর, তখন আপনার গাড়িটা কিনতে ইচ্ছা হবে, রাইট? তো ওইরকম আর কি ব্যাপারটা। গাড়ির ভিতরের পার্টস কেমন আছে, কলকবজা কি, ওইটা তো আপনার না, আপনি আউটপুটটা দেখবেন, দেখে আপনার সুন্দর লাগবে, তখন আপনার কেনার ইচ্ছা হবে। তো একটা সুন্দর ওয়েবসাইট দেখলে আপনার ওরকম একটা ওয়েবসাইট চাইতে পারেন, একটা সুন্দর লোগো দেখলে ওইটা চাইতে পারবেন, একটা সুন্দর টি-শার্ট ডিজাইন দেখলে ওইটা চাইতে পারেন। তো ওরকম আর কি। তো এখন ইউটিউবার ভিডিও এডিটিংয়ের ডিমান্ডও অনেক, যারা এক্সপার্ট সুন্দর করে ভিডিও এডিটিং করে ওদের ডিমান্ডও অনেক বেশি, কারণ ইউটিউবে এখন প্রচুর ভিডিও আপলোড হচ্ছে, ভিডিও টিকটকে হচ্ছে। তো ভিডিও এডিটিং যারা এক্সপার্ট করতে পারে তাদের ডিমান্ড অনেক হাই আমার মনে হয়। আর ভিডিও অ্যানিমেশন আমি দেখছি, ভিডিও অ্যানিমেশন তারপর অন্য টাইপ অফ অ্যানিমেশনও অনেক ডিমান্ডিং, কারণ এগুলি দিয়ে আপনার একটা কোম্পানির একটা ওভারভিউ দেওয়া যায়। একটা ওয়েবসাইট বানানোর পরে এসইও ইম্পর্টেন্ট, আর কোডিং তো আছেই। হ্যাঁ, কিন্তু কোডিংয়ের একটা ব্যাপার হচ্ছে যে আপনার কোডিংয়ে অনেক টাকা, ঠিক আছে, কোডিং একবার মাস্টার করতে পারলে সেটা দিয়ে অনেক টাকা ইনকাম করা যাবে, অনেক ভালো, ফাইন। কিন্তু কোডিং শেখাটা কিন্তু ডিফিকাল্ট। হ্যাঁ, কোডিংয়ের টাকা বেশি কিন্তু শেখাটাও কিন্তু ডিফিকাল্ট। তো স্টার্ট করতে গেলে কিন্তু আপনার একটু প্রবলেম হবে কোডিং নিয়ে, কারণ এটা মাস্টার করতে আপনার সময় লেগে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার উচিত হচ্ছে এইগুলি দিয়ে একটা স্টার্ট করা, যেমন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েবসাইটে এখন HTML CSS দিয়ে বানাইতে হবে ওইরকম না, ওয়েবসাইট এখন
বেশিরভাগ ক্লায়েন্টরা চায় যে নিজেদের ওয়েবসাইট নিজেরা এডিট করতে, হ্যাঁ। তো এখন ওয়েবসাইট বিল্ডার দিয়ে বানায়, তো ওয়ার্ডপ্রেস একটা আছে, উইক্স আছে, শপিফাই আছে, এরকম আছে অনেক, এরকম বিল্ডার দিয়ে আপনি এখন চাই যে ওদের ওয়েবসাইটটা সেট আপ করে দিতে। তো এই জন্য ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অনেক ডিমান্ডে, গ্রাফিক ডিজাইন এটা অনেক অন ডিমান্ড, এটাও ভালো আমি বলতে পারি না, কিন্তু দুইটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইন খুবই ডিমান্ডিং স্কিল আর কি। যদি আপনি ভালো পারেন আপনার প্রচুর ডিমান্ড হবে, হ্যাঁ। যদি একটা পোর্টফোলিও বিল্ড আপ করে ফেলতে পারেন, একটা মনে করেন যদি আপনি ওয়েবসাইট ডিজাইন, একটা অনেকগুলি ওয়েবসাইট ডিজাইন আপনি বানাইছেন, তো সেটা একটা পোর্টফোলিও ক্রিয়েট করে একটা স্যাম্পল অফ ওয়েবসাইট যদি ক্রিয়েট করে ফেলতে পারেন, তো ওইটা দেখে আপনি ক্লায়েন্ট পেতে পারেন যদি ক্লায়েন্টটা দেখে, ঠিক আছে, ওরকম আর কি। তো পরে যাই, তো কারণ আমার ব্যাপারে একই হয়েছে যে আপনাকে অ্যাটলিস্ট 1 ইয়ার সময়, 1 বছর সময় ফ্রিল্যান্সিংয়ের পিছনে দিতে হবে, হ্যাঁ। ডেডিকেটেড 1 বছর সময় আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের পিছনে দিতে হবে, আর প্রত্যেকটা দিন আপনাকে দিতে হবে, না হলে আপনি এই লাইনে ঢুকতে পারবেন না। কারণ এটা খুবই ডিফিকাল্ট, আর এখন তো আরও ডিফিকাল্ট। আমি শুরু করছিলাম 2017 থেকে, তখন কম্পিটিশন অনেক কম ছিল, হ্যাঁ। তখন মানুষরা, যে বাংলাদেশের মানুষরা এত কিছু জানতো না, জানতো, যদিও জানতো, বাট এত আগ্রহ ছিল না। কিন্তু এখন মিডিয়া এমন প্রচার করছে যে ফ্রিল্যান্সিং করো, আবার যে আমাদের গভর্নমেন্ট থেকে ফ্রিল্যান্সিংয়ের প্রতি এমন প্রমোশন করা হয়েছে যে অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেমন ফ্রিল্যান্সিং আইডি কার্ড, যেটা দিয়ে অনেক মোটামুটি ভালো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, অনেক কিছুই সুযোগ সুবিধা দিচ্ছে। তো সেই কারণে ফ্রিল্যান্সিং এখন একটা পপুলার একটা ক্যারিয়ার চয়েস হয়ে গেছে আর কি, হ্যাঁ। তো সবাই চেষ্টা করতেছে, একটা হাউস ওয়াইফও চেষ্টা করে ঢুকার, একটা লোক যে চেষ্টা করছে চাকরি করে সেও চেষ্টা করতেছে ঢুকার। তো কম্পিটিশন অনেক হাই, তো প্রপারভাবে এই প্ল্যানটা ফলো করতে হবে। তো প্রথমেই প্ল্যান করতে হবে ডিসাইড হোয়াট টু ডু। তো আপনি কী নিয়ে কাজ করবেন এইটা আগে মানসিকভাবে ঠিক করেন, যেভাবে হোক রিসার্চ করেন, যেটা করেন, হ্যাঁ। যে ওয়েব ডিজাইন শিখবেন, গ্রাফিক ডিজাইন শিখবেন, ডিজিটাল মার্কেটিং শিখবেন, এক্সেট্রা, হ্যাঁ। তো ওইটা পরে ডিসাইড করার পরে, তো মনে করেন 1 মাস নিলেন সময়, যে এটা ডিসাইড করলেন যে কী করবেন, আলাপ আলোচনা, নিজে মার্কেট প্লেসে গিয়ে দেখলেন যে কী কাজ বেশি, কোন কাজের জন্য পে বেশি করতেছে, কোন কাজ আপনি পছন্দ হইতেছে, কোন কাজ আপনি মনে করেন যে ভাল লাগবে করতে, আপনার লাগতেছে, ভিডিও এডিটিংও হইতে পারে, অ্যানিমেশনও হইতে পারে, কোডিংও হইতে পারে, যেটা হোক। তো ডিসাইড করবেন 1 মাস সময় নিয়ে, এটা ডিসাইড করবেন যে কী করবেন। পরে আপনার যেটা ইম্পর্টেন্ট স্টেপ সবচেয়ে, লার্ন, আপনার স্কিলটা শিখতে হবে। কারণ শিখতে গেলে আপনার অনেকজনই বলবেন ইউটিউবের থেকে শিখবো, কিন্তু ইউটিউবে তো অনেক রকম ভিডিও আছে, ইউটিউবে প্রচুর ভিডিও, ইউটিউবে সার্চ দিলে আপনি প্রচুর ভিডিও পাবেন। এখন কোনোটা তো আপনাকে গোড়া থেকে শিখাবে না, আর কোনটা শিখতে গিয়ে একটা শিখলেন, একটা পরে শিখলেন অন্যটা, এরকম করে শিখতে গিয়ে পরে দেখা গেছে ওয়েব ডিজাইন শেখা শুরু করছেন, পরে এখান থেকে সরে গিয়ে পাইথনে চলে গেছেন, জাভাতে চলে গেছেন, ওইটাও পারলেন না, তো একটা ম্যাথ, হ্যাঁ। তো ইউটিউব পারবেন, আমি বলবো না অসম্ভব, যাদের ডেডিকেশন বেশি, যারা জানে কি করতেছে, তারা অবশ্যই স্কিল শিখতে পারবে। বাট আমার যেটা সাজেস্ট করি, একটা ভালো ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউট থেকে শেখার। আমি শিখছি এটা থেকে, সফটেক আইটি থেকে। তো এটা খুবই আমি দেখাই, ওদের ওয়েবসাইটটা দেখাই, আর এটা আমার রেকমেন্ড করার একমাত্র কারণ হচ্ছে, কারণ আমি এখানে করছিলাম, হ্যাঁ। আমি ওদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, এমন না যে কোনো সুবিধা পাচ্ছি হাবিজাবি এইসব, আমি করছিলাম দেখে এটা আমি রেকমেন্ড করতেছি, কারণ এখান থেকে আমি ফল পেয়েছি, আমি ফ্রিল্যান্সিং শুরু করতে পারছি। তো আপনারা এটার থেকে শিখতে পারেন। লোড হইতেছে ওয়েবসাইটটা, তো এটার থেকে শিখলে আমি বলবো যে বেস্ট, কারণ এটার থেকে অনেকজন আসে শিখতে, সারা বাংলাদেশের থেকে এটা শিখতে আসে, গ্রামের থেকে আসে, তারপরে ঢাকা শহরের অনেক দূর থেকে আসে সফটেক আইটিতে ভর্তি হয়ে তারপরে ফ্রিল্যান্সিং শেখার জন্য। তো এটা ভালো, আর ওদের প্রাইসটা অনেক রিজনেবল, হ্যাঁ। ওকে, তো এটা হচ্ছে ওদের ওয়েবসাইট softechaiti.com। তো এটা আমি লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখন মনে করেন দেখি তো, যাই হোক, ওইটাতে আমি জাস্ট
কোর্সের ব্যাপারে দেখাই দিই। তো এটা করতে পারেন আপনি, যে অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। হ্যাঁ, অনলাইন অপশনও আছে, বাট অনলাইন আমি স্ট্রংলি সাজেস্ট করব যে আপনি লাইভ মানে ক্লাস নিজে গিয়ে ক্লাসটা করেন। তাইলে হবে কি, ইনস্ট্রাক্টরের সাথে আপনি ডাইরেক্ট একটা কথা হবে। হ্যাঁ, ডাইরেক্ট কোনো কিছু সমস্যা হইলে, কোনো কিছু না বুঝলে আপনি ডাইরেক্টলি তাকে জিজ্ঞেস করতে পারবেন। আর অনলাইনে হয়েছে কি, দেখা গেল মাইক্রোফোন কাজ করতেছে না, ঘুমাই গেছেন, অথবা তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না, তো তেমন একটা হয় না, বুঝছেন। অনলাইনে শেখার জন্য আমি বলবো না। তো এটাতে দেখি, তো আচ্ছা লোড হয় না এটা। তো এখানে আপনারা দেখতে পারেন যে প্রাইস 12,000। 12,000 আমি যখন 2016-তে শুরু করছিলাম তখনও 12,000 ছিল, এখনও 12,000 আছে। তো এটা খুবই আশ্চর্যজনক, কারণ এত দাম টাম বেড়ে যাওয়ার কারণে পরেও এতটা আছে আর কি। হ্যাঁ, তো ওইটা আর কি। তো এটা আপনারা দেখে নিন, আমি লিঙ্ক দিয়ে দিব, এটা আপনি দেখে নিন। তো আর কোন জায়গা থেকে শিখতে পারবেন, আর আছে কোডাস ট্রাস্ট। এটার নাম আমি শুনছি, এটা একটা মনে করেন মনে হয় বিদেশি কেউ একটা খুলছে বাংলাদেশে। এটা অনেক একটু হাইফাই টাইপের আর কি। এটা তো অ্যাকচুয়ালি এটা এখান থেকে অনেক ফ্রিল্যান্সার বের হয়, কিন্তু আমি এরা কীরকম সার্ভিস প্রোভাইড করে এটা আমি জানি না, কারণ আমি এখানে করি না আর কি। তাও এটা আমি নাম টাম শুনছি, তো আমি দেখা দিই। তো এদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়া, তো কোনো ওয়েবসাইট বের করতে হলে জাস্ট আপনি গুগল সার্চ করবেন। হ্যাঁ, আছে দেখি তো, কোডাস ট্রাস্ট bd.com কোর্সেস, রেগুলার কোর্সেস, দেখি কি আছে। এই তো ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অনলাইন, এখানে দেখি এটা কি আছে, কি কি শিখাবে দেখে রাখেন। মেইন কথা হচ্ছে ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সবচেয়ে মেইন। হ্যাঁ, HTML CSS ফাইন। ওয়ার্ডপ্রেস শিখাইতেছে নাকি এটা দেখে দিচ্ছে। ওয়ার্ডপ্রেস কই, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আই গেস এখানেও, কিন্তু মেইন কথা হচ্ছে আপনারা সফটওয়্যার টট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস শিখাইতেছে। হ্যাঁ, অবশ্যই ওয়ার্ডপ্রেস শিখা মাস্ট ওয়েবসাইট ডেভেলপমেন্টে। ওয়েবসাইট বানানোই মানে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এখন মানে আজকালকার সময়ে ওয়ার্ডপ্রেস যদি দেখে না শিখায় তাহলে ওই কোর্সই করবে না, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে এখন ওয়েবসাইট বানায়। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সবচেয়ে মেইন। তো আপনার HTML শিখতে হবে, CSS শিখতে হবে, ফটোশপ শিখতে হবে, আর ওয়ার্ডপ্রেস শিখতে হবে। হ্যাঁ, তো এইগুলি শিখতে হবে, আর বাকি যা যা আপনার আছে ওইটা কাজ করতে গিয়ে শিখবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে কোডাস ট্রাস্ট। আর কি আছে, আর আছে ক্রিয়েটিভ আইটি, এটার নামও আমি অনেক শুনছি। এটাতে আমি সফটেক আইটিতে কোর্স করার পরে আমি ক্রিয়েটিভ আইটিতে একদিন গেছিলাম ওদের অ্যাডভান্সড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা করার জন্য, কিন্তু ততক্ষণে আমি ফ্রিল্যান্সিং কাজ পাওয়া শুরু করে দিয়েছিলাম আপওয়ার্ক, ফাইবারে। তো এই জন্য আর ওইভাবে করা হয়নি। আর ওইটা ধানমন্ডিতে, আর আমি উত্তরে থাকি, তো এই জন্য তেমন একটা মানে দরকার মানে এত করা হয়নি আর কি। হ্যাঁ, তো এইটাও দেখেন, ওদের ওয়েবসাইট অনেক সুন্দর। দেখি আমাদের সম্পর্কে ফ্রিল্যান্সিং, এটাতে ক্লিক করেন। আচ্ছা ফাইন, আচ্ছা যাই হোক, এখানে মানে দেখাইতেছে কি কি ওয়েবসাইটে কাজ করতে পারেন। যাই হোক, কিন্তু ইয়াটা কই ওদের ভর্তি কি, ব্রাউজ কোর্স, এটাতে দেখেন কি কি কোর্স আছে। ও এখানে আছে ডিজাইন অ্যান্ড, এখানে অনেক কিছু, এই যে ভিডিও অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, সাইবার সিকিউরিটি, 3D অ্যানিমেশনটা ফিল্ম অ্যান্ড মিডিয়া, ইংলিশ, রোবোটিক্স, ওয়েব অ্যান্ড সফটওয়্যার দিতে পারেন। দেখেন কি কি আছে, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, কিন্তু ওদেরটা অনেক এক্সপেন্সিভ, দেখছেন 50,000 টাকা, এটা অনেক টাকা। অন্যদিকে সফটেক আইটি আপনি 12,000 টাকা দিয়ে করতে পারতেছেন, তো ওইটা আর কি ব্যাপারটা। তো এটা একটু টাকাটা বেশি। হ্যাঁ, ভালোই টাকা এটা। আমি তো আগে আমি যখন দেখছিলাম তখন 25,000 টাকার মতো ছিল, কিন্তু এখন অনেক অনেক বেশি এখন। আচ্ছা যাই হোক, তো আপনার যেটা ইচ্ছা, আপনি যদি এত টাকা দিয়ে মনে করেন যে কোর্সটা দেখি ভিতরে দেখি কি আছে, র PHP কোডিং, হাবিজাবি, এসব
অনেক কিছুই শেখানো হয়, কিন্তু আপনি যেটা চেষ্টা করতে হবে মানে ভিজুয়াল কোনো বিল্ডার দিয়ে শুরু করা। কারণ আপনি কোডিং করে মানে ফ্রিল্যান্সিং লাইনে ঢোকা ডিফিকাল্ট। হ্যাঁ, তো আপনি ওরকম ভিজুয়াল কিছু দিয়ে ঢুকতে হবে। গ্রাফিক ডিজাইন ভালো, গ্রাফিক ডিজাইনের কারণ আপনি একটা একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি একটা আউটপুট দিয়ে দিতে পারতেছেন, একটা ব্যানার ডিজাইন করে দিতে পারতেছেন, তারপরে একটা লোগো ডিজাইন করে দিতে পারতেছেন। কিন্তু কোডিংটা কিন্তু চ্যালেঞ্জিং, আমি বলবো না যে পারবেন না, কিন্তু চেষ্টা করবেন যে মানে ওয়ার্ডপ্রেসটার দিকে, ওয়ার্ডপ্রেস আর উইক্স, স্কোয়ার স্পেস, এইসব সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট কেমনে বানানো যায় ওইটা আর কি। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হলো ওদের ইয়াটা একটু বেশি এক্সপেন্সিভ আর কি। হ্যাঁ, তো তো এই জন্যই আমি রেকমেন্ডেড করবো সফটেক আইটিতে জিনিসটা শিখেন। ও আরেকটা আমি দেখবো যে আমি সফটেকের যেটা আমি দেখাই, তো উনারটা হয়েছে কি, উনার ইউটিউব চ্যানেলটা আপনি দেখে আসতে পারেন। ওনার ইউটিউব চ্যানেল কোডার্স ফাউন্ডেশন। হ্যাঁ, তো এই যে মশিউর ভাই, হ্যাঁ, তো আমি উনার কাছ থেকে শিখছি, এবং উনি খুব ভালো, উনি শিখানোটা উনি খুব ভালোভাবে শিখায়। দেখছেন ওনার সাবস্ক্রাইবার অনেক বেশি। তো ওনার কাছ থেকে আপনারা ওনার এই চ্যানেলটা আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওটা এখানে ফলো করবেন আর ভিডিওগুলি দেখবেন। হ্যাঁ, ভিডিওগুলি দেখবেন যে আপনার প্লে লিস্টে যাবেন। হ্যাঁ, প্লে লিস্টে গিয়ে দেখবেন যে কি আপনার এখানে ফ্রি দেখবেন, ফ্রি, তারপরে ফ্রি কিছু টিউটোরিয়াল আছে, ফ্রি আছে অনেক। তো এখান থেকে আপনি দেখা শুরু করতে পারবেন। হ্যাঁ, দেখলে আপনার আইডিয়া হবে। হ্যাঁ, এটা খুবই ভালো, উনি খুব ভালো, আর উনি অনেক কিছু ভালো ভালো কিছু শেখায় আর কি। হ্যাঁ, আর এই যে ওনার ওয়েবসাইটও আছে, ওনার ওয়েবসাইট হচ্ছে codersfoundation.com। ঠিক আছে, তো এখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, এবার ওনারও কোর্সগুলি একটু অ্যাফোর্ডেবল যতটুকু লাগতেছে। অনলাইন লাইভ কোর্স, সবই অনলাইন কোর্স। আচ্ছা, যাই হোক, অনলাইন কোর্সে গিয়ে দেখি, তো ওনার কোর্সটা করতে পারে, ওনার কোর্স খুব ভালো। আচ্ছা, দেখি কি আছে, প্রাইসিংটা দেখি। এই যে উনি এখানে ক্লাস নিচ্ছেন, সেমিনার নিচ্ছেন আর কি, দেখছেন অনেক স্টুডেন্ট আছে। তো উনি খুব ভালো, উনি খুবই ভালো বুঝায়, উনি ভালো করায়, অনেক কিছু ধরে ধরে শিখায় আর কি, যেটা বলে। আর কোশ্চেন করলে আপনাকে সুন্দরভাবে বুঝাই দিবে। হ্যাঁ, যেমন কেউ আছে কোশ্চেন করলে বিরক্ত হয়ে যায়, আর এই যে ওনার স্টুডেন্টরা ফাইবারে কাজ করতে পারছে। তো আপনার এরকমই ছোটো ছোটো কাজ করে $15, $5, $10, $25 এরকম কাজ, ছোট ছোট কাজ করে আপনার উঠতে হবে উপরে। তো এই জন্য এরকম আর কি। তো কিন্তু প্রাইসিংটা কই গেল, প্রাইসিংটা, আচ্ছা সিট বুক করুন দেখি তো। অফলাইন সিট বুকিং সাজেস্টেড 1000 টাকা। যাই হোক, এটা আপনি দেখে নিন। হ্যাঁ, যে কিন্তু উনাকে আমি রেকমেন্ড করি, উনিও ভালো, বা সফটেক আইটিও ভালো। হ্যাঁ, উনিও ভালো, ওনার কাছেও করতে পারেন আর কি, উনি খুব ভালো। তো এই যে কোডার্স ফাউন্ডেশন আর সফটেক আইটি, এই দুটো আমি স্ট্রংলি রেকমেন্ড করি। আর যে বাকি দুটো আছে, কোডার্স ট্রাস্ট আর ক্রিয়েটিভ আইটি, একটু কম রেকমেন্ড করি, কারণ প্রাইসটা বেশি ওদের। হ্যাঁ, তো এটা আর কি। আচ্ছা, তো প্রথম কাজ আপনি ডিসাইড হোয়াট টু ডু, 1 মাস গেল। তারপরে লার্নিংটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। হ্যাঁ, ওইটার মধ্যে মনে করেন 5 মাস ব্যয় করলেন, কত হলো 6 মাস। পরে 3 মাস আপনি শুধু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস আর প্র্যাকটিস। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, আপনি বিভিন্ন রকমের ওয়েবসাইট বানায় প্র্যাকটিস করবেন। মনে করেন একটা সুন্দর ওয়েবসাইট দেখলেন, ওইটাই রিক্রিয়েট করে আপনি বানায় ফেলবেন একই রকমভাবে, ওইটাকে ক্লোন করবেন। তাইলে আপনি বিভিন্ন রকমের স্কিল আপনি শিখে যাবেন। হ্যাঁ, যেমন এলিমেন্টার দিয়ে কেমনি একটা ওয়েবসাইটকে হুবহু কপি করে ফেলা যায়, সেইটা আপনি শিখে ফেললেন। হ্যাঁ, তাইলে আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন। মনে করেন ফটোশপ শিখলেন, ফটোশপ শিখে একটা অনলাইন থেকে একটা গুগলে ব্যানার সার্চ দিলেন, একটা ব্যানার সার্চ দিয়ে তারপরে আপনি ব্যানারটা কেমনে বানাইতে হয় এটা বানাইলেন ফটোশপ দিয়ে। তারপরে মনে করেন ভিডিও এডিটিং শিখলে, ভিডিও একটা এডিট করে একটা ইউটিউব চ্যানেল খুলে তার এডিটেড ভিডিওটা আপলোড করে দিলেন। তো এখান থেকেও আপনি শিখলেন। তো এভাবে 3 মাস আপনি
ব্যয় করবেন শুধু প্র্যাকটিস, দিন রাত প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, যাতে আপনি একদম এক্সপার্ট হয়ে যান। তো গেল 1 মাস, 5 মাস আর 3 মাস, তো 9 মাস চলে গেল। হ্যাঁ, এরপরে 3 মাসের পরে আপনাকে সাহস করে ক্লায়েন্ট হান্টিং মানে ক্লায়েন্ট খুঁজতে হবে। কীভাবে খুঁজবেন? ফাইবার, আপওয়ার্ক এর মাধ্যমে অথবা লিঙ্কডইনের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু আমি রেকমেন্ড করবো আপনি একটা নিজের ফাইবার, আপওয়ার্কে একটা স্ট্রং একটা আইডেন্টিটি ক্রিয়েট করে ফেলেন। হ্যাঁ, কারণ ফাইবার, আপওয়ার্ক, ফাইবার আই থিঙ্ক সবচেয়ে ভালো। ফাইবার হয়েছে, ফাইবারে কিন্তু অনেক ক্লায়েন্ট আছে, কিন্তু আপনাকে যদি টার্গেট করতে হবে, আপনি যদি টার্গেট করতে পারেন ফাইবারে, তাইলে কিন্তু ভালো পরিমাণে কাজ পাবেন। হ্যাঁ, আপওয়ার্কও ভালো, বাট আপওয়ার্কে কিন্তু আপনার একটু অন্যরকম আর কি। আপওয়ার্কও এখন কিছুটা ফাইবারের সিস্টেমে চলে গেছে। হ্যাঁ, তো ওদের এখন মানে গিগ সিস্টেম করে ফেলছে কিছুটা, যেহেতু দেখছে যে ফাইবার অনেক ভালো চলতেছে। এটা আরও কিছু মার্কেট প্লেস আছে, পিপল পান আওয়ার, তারপরে ওইটাতে আমি তেমন একটা করিনি। ফ্রিল্যান্সার্স আছে, freelancers.com, কিন্তু ফ্রিল্যান্সার্সে আমি করতে গেছিলাম, কিন্তু ওদের ইউজার ইন্টারফেসটা খুব কনফিউজিং মনে হয়েছিল, আমার কাছে ভালো লাগে নাই। তাই ফ্রিল্যান্সারে আমি ট্রাই করছিলাম, বাট ছেড়ে দিছি। মেনলি আপওয়ার্ক, ফাইবারে আমি ট্রাই করে তারপরে ঢুকতে পারছি আর কি। হ্যাঁ, তো লিঙ্কডইনের ব্যাপারটা হচ্ছে, লিঙ্কডইন হচ্ছে জাস্ট একটা, লিঙ্কডইন কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম না। আপওয়ার্ক আর ফাইবার কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখানে আপনারা যেমন ক্লায়েন্ট পাবেন, ওই ক্লায়েন্টকে আপনি অফার পাঠাইতে পারবেন, অথবা ক্লায়েন্ট আপনার সার্ভিস অফার করতে পারবেন, ওইখান থেকে আপনার টাকা পাবেন, আর ওইখানে আপনার টাকাটা আস্তে করে উইথড্র করে ফেলতে পারবেন। হ্যাঁ, আপওয়ার্ক, ফাইবারে এসে অথবা ফ্রিল্যান্সিং সাইট থেকে। লিঙ্কডইনে ব্যাপারটা হচ্ছে, লিঙ্কডইনে আপনি ক্লায়েন্ট পাবেন, কিন্তু টাকা নেওয়াটা, ঠিক আছে, ওইটা কিন্তু আপনার উপরে। ঠিক আছে, ওইটা ব্যাপারটা আছে একটা। ওদের কোনো কিন্তু পেমেন্ট ইন্টিগ্রেশন, হাবিজাবি সার্ভিস সেল করার কিন্তু কোনো অপশন নেই লিঙ্কডইনে। হ্যাঁ, তো বি কেয়ারফুল। তো লিঙ্কডইন আপনারা, আমার সাজেস্ট করি যে আপওয়ার্ক, ফাইবারে আপনি প্রতিষ্ঠিত হয়ে নেন, ফোকাস, এই দুইটাতে ফোকাস করলে, স্পেশালি ফাইবার, এটাতে ফোকাস করে। ফাইবার কোনটা? এই যে এটা হচ্ছে ফাইবার, যারা একটু কম জানেন, fiverr.com, FIVERR, fiverr.com, এটা আমি লিঙ্ক দিয়ে দিব। আর এটা হচ্ছে আপনার আপওয়ার্ক তো সবাই চেনেন, UPWORK, upwork.com। তো এই দুইটার দিকে ফোকাস করবেন, আর মেইন ফোকাস থাকবে ফাইবার, এটা হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, তো এইটা, তারপরে যখন আপনারা ভালো পারবেন, পরে লিঙ্কডইন থেকে এক্সট্রা পাইতে পারেন আর কি। তো এই হলো 12 মাস। আর এই ক্লায়েন্ট যখন খুঁজবেন, তখন এই জন্য আমি বলি যে আপনার একটা ভালো ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে আপনার শিখতে হবে, কারণ ওইখানে ট্রেনার থাকে। আর যখন আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে গিয়ে একটা ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট আপনাকে কাজের ডেসক্রিপশন দিবে, তখন যদি বুঝতে না পারেন, তখন কিন্তু আপনাকে এই যে ফ্রিল্যান্সিং যে ইনস্টিটিউট আছে, অথবা ফ্রিল্যান্সিং আইটি সেন্টার যেটি বলেন, এরা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে, যে ট্রেনাররা আছে। যে আপনি মনে করেন রাত 3টা বাজে আপনাকে ক্লায়েন্ট মেসেজ করলো যে আমার এই দরকার আছে এটা, তখন আপনি একটা ট্রেনারকে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে ভাইয়া অথবা আপু, যে এই কাজের ডেসক্রিপশন ওইটা, এখন আমি কি করব, নিব কি নিব না, তো এইটা আর কি ব্যাপার। তো এইটা আপনাকে বলে দিবে, সাজেস্ট করে দিবে, অথবা অর্ডার সাবমিট করার সময়, ডেলিভারি দেওয়ার সময় টাকা কেমনে চাবো, এইটাও তো ওরা সাজেস্ট করবে। তো অবশ্যই এই জন্য আমি সাজেস্ট করি ফ্রিল্যান্সিং যে আছে, যেটা আইটি সেন্টার আছে, এখান থেকেই শিখতে হবে। এখন সব আইটি সেন্টার কিন্তু ভালো না। এখন অনেক আইটি সেন্টার বের হয়েছে যারা ফ্রড, যারা টাকা নিয়ে আপনাকে কিছুই শিখাবে না, তো ওইগুলির থেকে দূরে থাকবেন। তো এই ক্রেডিবল যে আইটি সেন্টার আছে, এখান থেকে আপনারা শিখবেন। সফটেক আইটি, কোডাস্ট্রাস, ক্রেডিভ আইটি, ওই যে মশিউর ভাই যে আছে উনি, তারপর এরকম এদের কাছ থেকে আপনি শিখবেন, তাইলে আপনারা অ্যাকচুয়ালি শিখতে পারবেন। এরা হচ্ছে ভ্যালিড। ওকে, তারপরে গেল। তো এই হলো 1 বছর। এই 1 বছর যদি আপনি ডেডিকেটেড সময় দিতে পারেন, আশা করি অবশ্যই আপনারা ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, এইটা হচ্ছে কথা। এখন আসি, আর কিসে আসি, মার্কেট রিসার্চ। আচ্ছা, মনে করেন আপনি মার্কেট রিসার্চ কেমনে করবেন। এখন আপনি মনে করেন গ্রাফিক দিয়ে, তো আমি জাস্ট একটা সিম্পল একটা আইডিয়া দিতে চাচ্ছি। মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন শুরু করতে চাচ্ছেন, মনে করেন আপনি টি শার্ট ডিজাইন করবেন। তো আমি ফাইবারে এসে জাস্ট এখানে লিখব টি শার্ট ডিজাইন, ঠিক আছে। তো আপনাকে যেটা করতে হবে,
একটা নিশ খুঁজতে হবে। হ্যাঁ, তো টি শার্ট ডিজাইন যখন লিখছেন প্রচুর রেজাল্ট আসবে, প্রচুর রেজাল্ট আসবে। হ্যাঁ, এই দেখেন আই উইল ডিজাইন টি শার্ট, আই উইল ডিজাইন টি শার্ট সব একেবারে ভর্তি হয়ে থাকবে। হ্যাঁ, তো তো আপনাকে একটা স্পেসিফিক টাইপ অফ সাকসেস মানে সার্ভিস চুজ করতে হবে। হ্যাঁ, এই দেখেন এইটাও কি মিনিমালিস্ট টি শার্ট, স্ট্রিট ওয়্যার ডিজাইন। হ্যাঁ, ওরকম আর কি। তো টি শার্ট কি, টি শার্ট দেখি, টি শার্ট দেখছেন কিছু অপশন চলে আসছে, গ্রাফিক টি শার্ট ডিজাইন, টি শার্ট সোয়েট স্ট্রিট ওয়্যার, গ্রাফিটি, এনআইএম টি শার্ট, ক্রিশ্চিয়ান টি শার্ট। দেখছেন এগুলি, দেখছেন এগুলি সাজেশনে কেন আসছে? কারণ এগুলি মানুষরা সার্চ করতেছে এই জন্য। আচ্ছা আমি একটু প্রপারলি লিখি, ড্যাশ দিয়ে লিখি, তাহলে হয়তো আর একটু ভালো আসবে। দেখছেন কত এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলি আপনার লিখে লিখে ইয়া করতে হবে। মনে করেন গ্রাফিটি দিয়ে দিলাম, দেখি কি আসে। গ্রাফিটিতে দেওয়ার পরে একদম দেখেন না অনেক পেজ, দেখছেন 10 পেজ, তাও অনেক ইয়া, কারণ এটা খুবই কম্পিটিটিভ। হ্যাঁ, তো আপনাকে এমন একটা টাইপ অফ টি শার্ট ডিজাইন চুজ করে ফেলতে হবে যাতে সেটা কেউ খুঁজতেছেন। আচ্ছা আমি আরেকটা ট্রাই করে দেখি, বেবি টি শার্ট ডিজাইন, দেখি এটাতে কি। দেখছেন এখানেও আছে সার্ভিস, বেবি টি শার্ট, দেখি কীরকম আছে। তো পেজগুলি দেখেন কত, এখানেও অনেক। তো টি শার্ট এটা অবশ্যই কম্পিটিটিভ। আচ্ছা আরেক রকম সার্ভিস দেখি, নেম প্লেট ডিজাইন। নেম প্লেট মানে দরজায় যে লাগায় রাখে আর কি, যে দরজায় যে নাম টাম থাকে না, ওইটাও একটা কিন্তু ইয়া। দেখেন দেখেন এটা কিন্তু জাস্ট একটা পেজ। হ্যাঁ, নেম প্লেট দেখছেন, প্রিন্ট নেম প্লেটস, নেম দেখছেন নেম প্লেটস মাত্র এক পেজ, মাত্র একটা পেজ। আর আমাদের ওই টি শার্ট ডিজাইনে কতগুলো ছিল, 10টা পেজের উপরে। তো আপনি যদি যতই নতুন হোক না কেন, আপনি যদি নেম প্লেটসের উপরে একটা গিগ বানান, তো অবশ্যই আপনার ফার্স্ট পেজে তো আসবে, ঠিক না? ফার্স্ট পেজে যদি আসে আপনার, তো একটা ক্লায়েন্ট যদি সার্চ করে নেম প্লেট ডিজাইন, এসে হলো কি দেখলো, সে তো নিচে স্ক্রল করতে পারে, তখন আপনারটা দেখলো, আপনার ঢুকে দেখলো, কেনার চান্স বেশি থাকে। তো এমন সার্ভিস প্রোভাইড করেন যেটা কম্পিটিশন খুব কম। কথাটা বোঝা গেছে? যেটা কম্পিটিশন খুবই কম, ওরকম টাইপ কিন্তু সার্ভিস প্রোভাইডার এত নাই। হ্যাঁ, তো এইটাকেই বলে টার্গেটিং করা। হ্যাঁ, একটা স্পেসিফিক নিশ একটা টার্গেট করা। ওকে, টার্গেট করে গিগ ক্রিয়েট করার পরে তারপরে আপনার রেসপন্স ইয়া করতে হবে। দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে মানে আপনার গিগে কতজন ক্লিক করতেছে, গিগের ইমপ্রেশন কি, ওইটা ফাইবারে আছে, ব্যাকএন্ডে যাবেন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ওইটা গেল। হ্যাঁ, তারপরে মনে করেন আপনারা সেল করলেন কয়েকটা গিগ। হ্যাঁ, $5 মনে করেন $5, $10, $15, ভালো রেটিং পাইলেন, 10টা রিভিউ পাইলেন, এরকম করে করে আপনি উঠবেন। হ্যাঁ, যেমন দেখেন এখানে 8টা রিভিউ আছে, পেয়ে গেছে অলরেডি 8টা রিভিউ, একটা রিভিউ পাইছে। হ্যাঁ, এখানে দেখেন ওইরকম আর কি, বুঝছেন? তো ওইটা আরেকটা ভুল যেটা করবেন না, আমি প্রচুর ভুল দেখি যে একজন একটা রিভিউ পাওয়ার পরেই সাথে সাথে ওরা ফেসবুকে শেয়ার করে দেয় যে দেখো আমি এই কাজ পেয়েছি, আমি $এত কাজ পেয়েছি, $এত। গিগের যে টাইটেল, যে কী নিয়ে সে গিগ দিছে, এইটাও সে শেয়ার করে দেয়। তো করে কি, পরে কি হয়, সবাই এসে একই রকম গিগ ক্রিয়েট করে, আর আপনার এটা দেখবেন যেটা এক পেজ থাকে সেটা 10 পেজ হয়ে যাবে, তখন আপনি আর পাত্তা পাবেন না। তো আপনি একটা নিশ সার্চ করে নিশ বের করবেন, নিজস্ব নিশ, ওই নিশ অনুযায়ী সাকসেস পাইলে মুখ বন্ধ রাখবেন, মুখ বন্ধ রেখে চুপচাপ সেল করে যাবেন, আর নিজের রেটিং বাড়াবেন। 5 স্টার, একটা 5 স্টার, 2টা, 10টা 5 স্টার, 20টা, 30টা, 50টা, 100টা করেই যাবেন, কোনো কথা বলবেন না, ঠিক আছে? শেয়ার করবেন না, ফেসবুকে এইসব জিনিস শেয়ার না করেই ভালো। হ্যাঁ, তাইলে দেখা যাবে আপনার কম্পিটিশন যেটা ছিল না সেখানে ভরে গেছে একেবারে কম্পিটিশনে। তো ওই জিনিসটাতে সাবধান থাকবেন যে ফ্রিল্যান্সিং সাকসেস পারলে শেয়ারই করবেন না। হ্যাঁ, ওইটা একটা কথা। তারপরে গেল, আর আপওয়ার্ক কেমন ইউজ করবেন। আপওয়ার্ক ইউজ করার সময় যেটা হবে, আপনি আপওয়ার্কে মনে করেন জব প্রপোজাল দিলেন হাবিজাবি,
প্রপোজাল দেওয়ার আগে আপনি যেটা দেখতে হবে জব ডেসক্রিপশনে কি চায়, জব ডেসক্রিপশনে কী কী স্কিল চাচ্ছে সেইটা আপনি ভালো মতন দেখতে হবে। কি কি স্কিল জব ডেসক্রিপশনে চাচ্ছে ওগুলি নোট ডাউন করে রাখবেন, নোট ডাউন করে যেগুলি পারেন না সেগুলি শিখবেন, ঠিক আছে? এতে করে আপনার স্কিলটা ডেভেলপ হবে। মনে করেন যে সব একটা স্কিল চাইছে যে রিসাইজিং ফটোস আপনি শিখে ফেললেন, পারেন না শিখে ফেললেন। তারপরে রিমুভিং ব্যাকগ্রাউন্ড, তো রিমুভিং ব্যাকগ্রাউন্ড শিখে ফেললেন। এইসব করে আপনি শিখে আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে মানে আপওয়ার্কে। যদি আপনি কাজটা না পান আপনাকে ওইটা প্রত্যেকটা ডেসক্রিপশনের থেকে শিখে নিতে হবে কী করতে হয়। হ্যাঁ, তো এই স্টেজে এই যে ক্লায়েন্ট হ্যান্ডলিং, এই স্টেজে প্র্যাকটিসও করবেন, আবার ক্লায়েন্টও খুঁজবেন। হ্যাঁ, আর প্রজেক্ট পেলে সাহস করে করতে হবে। হ্যাঁ, এমন না যে প্র্যাকটিস করতে করতে আমাদের এমন একটা পর্যায়ে পৌঁছে আমরা যে আমি আরও পারফেক্ট করবো, আরও পারফেকশন করব। হ্যাঁ, একদম এক্সপার্ট হবো, আরও এক্সপার্ট হবে। এরকম করলে আপনারা প্র্যাকটিসই করতে থাকবেন, এই জায়গায় আটকে থাকবেন। আপনার 3 মাস প্র্যাকটিস করার পরে কিন্তু আপনি সাহস করে ক্লায়েন্ট খোঁজা শুরু করতে হবে, সাহস করে কাজ নিতে হবে, এই রিস্কটা নিতে হবে। এই জন্য আপনি ট্রেনারের সাপোর্টটা খুবই দরকারি। ওকে, এই জন্য আর কি বলতেছি। তো এই গেলে আপওয়ার্কে কীভাবে এটা ইউজ করবেন। হ্যাঁ, তো এই যে অ্যানালাইজ টাইপ অফ ক্লায়েন্টস ওয়ান্ট লার্ন দো স্কিলস, যেটা বললাম যে আপওয়ার্কের জব ডিসক্রিপশনগুলি দেখবেন যে কী কী চাই স্কিল, যে স্কিলগুলি পারেন না ওগুলি শিখে নেবেন, ঠিক আছে? এটা ইমপ্রুভ হবে। ইগনোরড আন্ডার রেটেড স্কিলস, গুড কমিউনিকেশন। তো ক্লায়েন্ট পেলে কীভাবে আপনার কমিউনিকেশনটা একদম পারফেক্ট হইতে হবে। আপনি যে জায়গায় থাকেন না কেন, ইউনিভার্সিটি থাকেন, তারপরে জিমে থাকেন অথবা অফিসে থাকেন, যেখানে থাকেন না কেন, একটা ক্লায়েন্ট আপনাকে যখন মেসেজ করবে তখন আপনি যেটা করা উচিত সেটা হচ্ছে যে মানে অ্যাটলিস্ট 10 থেকে 20 মিনিটের মধ্যে কীভাবে রিপ্লাই দেওয়া যায়। তো ফাইবারের অ্যাপ আছে, আপওয়ার্কের অ্যাপ আছে, তো তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দিবেন যে হ্যাঁ ঠিক আছে তোমার মেসেজ পাইছি, আমি দেখে নিব। মানে আমি এখন বাসায় নেই, আমি গিয়ে ফেরত গিয়ে তোমার ডিটেলস আমি দেখে তোমাকে একটা কোড দিব, লাইক অ্যাপ্রক্সিমেট প্রাইসিং, ওইটা দিব আর কি। হ্যাঁ, তো গুড কমিউনিকেশন ইজ আ মাস্ট, নাহলে আপনি কাজ পাবেন না। তারপরে অ্যাবিলিটি টু রাইট অ্যান্ড স্পিক গুড ইংলিশ। আচ্ছা, তো আপনি কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন? ইংলিশটাই হচ্ছে মেইন। ইংলিশ দিয়ে আপনি জার্মান ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সুইজারল্যান্ডের সাথে কথা বলবেন, ইউএসের সাথে কথা বলবেন, কানাডা, সবই ইংলিশ। এই জন্য ইংলিশ ভালোভাবে লেখাটা এবং ইংলিশে কথা বলাটাও খুবই জরুরি। হ্যাঁ, আমি এমন বলতেছি না যে আপনার আমেরিকান অ্যাকসেন্ট থাকতে হবে, মানে ব্রিটিশ অ্যাকসেন্ট থাকতে হবে, এটা না। আপনি আমার যে ইউটিউবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আপনি অন্য ভিডিওগুলি দেখেন। হ্যাঁ, দেখবেন কিছু কিছু ভিডিওর ভিউ অনেক বেশি। তো ওই ভিডিওতে আমি ইংলিশে আপনি বলছি, আমার ইংলিশ এত ভালো না। আমার ইংলিশ হচ্ছে আমি ইংলিশ বলতে পারি, আমার মেইন কথা হচ্ছে আমি ইংলিশে কথা চালা যেতে পারি এবং যার যে সমস্যা ওইটার আমি সলিউশন দিতে পারি। আমার ইংলিশ অবশ্যই আমেরিকান অ্যাকসেন্টার না, ব্রিটিশ অ্যাকসেন্টার না, কিন্তু আমি যা প্রবলেম থাকে ওইটা আমি ওই ইংলিশের মাধ্যমে একটা সলিউশন দিয়ে দিতে পারি। তো ওইটা হচ্ছে অ্যাবিলিটি টু রাইট অ্যান্ড গুড স্পিক ইংলিশ। সো আপনি নার্ভাস হবে না, বাট ইংলিশের অ্যাকসেন্ট যদি ইমপ্রুভ করতে পারেন, মেন কথা হচ্ছে কথা বলবেন সাহস করে। কথা বলার পরে ওইটাকে আপনার ইমপ্রুভ কীভাবে করা যায় কোর্সের মাধ্যমে, মনে করেন একটা অ্যাকসেন্ট যে আছে, অ্যাকসেন্টটা ইমপ্রুভ কেমন করা যায় ওইটার দিকে দেখবেন। বাট কথা বলতে হবে, ভুলভাল হইলেও বাজে লাগলেও। অনন্ত জলিল যেমন আছে, সে সাহস করে কিন্তু ইংলিশে কথা বলে, আর যারা তাকে নিয়ে মজা করে দেখবেন তারা অনন্ত জলিলের মতো ইংলিশও বলতে পারে না। তো এটা খুব আর কি ব্যাপারটা, যারা এরকম ফান করে তারা নিজেরাই কিন্তু অনন্ত জলিলের মতো সাহস করে বলতে পারতেছে না। তো সেইটাই আর কি ব্যাপারটা, সাহস করে বলতে হবে। হ্যাঁ, যেই জায়গায় সুযোগ পান, ইউনিভার্সিটির সুযোগ পান, প্রেজেন্টেশনের সুযোগ পান, বলবেন ইংলিশ বললে এরকম করতে করতে ইমপ্রুভ হবে। আর এথিক্সটা অনেক ইম্পর্টেন্ট, যেমন আপনি অনেস্ট হইতে হবে, ফ্রিল্যান্সিংয়ে অনেস্ট হইতে হবে। আপনি যদি ডিসঅনেস্ট হন, ফাঁকিবাজ হন, মনে করেন আমাকে ক্লায়েন্ট আওয়ারলি পে করে, তো আমি ইজিলি পারি যে টাইমারটাকে ট্র্যাক করতে 1 ঘন্টার বদলে 3 ঘন্টা ট্র্যাক করতে পারি, আমি পারি, কিন্তু আমি করি না। আমি যদি 1 ঘন্টা হয় 1 ঘন্টা ট্র্যাক করি, যদি ওই টাইমটা 30 মিনিটস হয় আমি 30 মিনিটসই ট্র্যাক করি। হ্যাঁ, আমি ওকে ট্রাস্ট করি যে সে আমাকে টাইম মতো পে করবে, সেও ট্রাস্ট করে যে আমি টাইমটা আমার
অনেস্টলি ট্র্যাক করব। আর এখানে আমি 2 নাম্বারই করব না। হ্যাঁ, সে বুঝতে পারবে, কারণ এক একটা কাজের জন্য এক এক রকম সময় লাগবে। ইজি কাজের জন্য বেশি সময়, কম সময় লাগবে, কঠিন কাজের সময় বেশি সময় লাগবে। তো এটা অবশ্যই বুঝে। তো অবশ্যই এথিক্সটা দরকার। যেমন আপনি ধরেন কেউ কেউ করে কি, একটা ফটো লাগবে, স্টক ফটো, আস্তে করে কি যে একটা গুগল থেকে ডাউনলোড করে একটা ইউজ করে ফেলে। এটাতে কিন্তু ক্লায়েন্টের অনেক সমস্যা হয়, কারণ ওইটা কপিরাইট থাকে, হাবিজাবি থাকে। তো আপনার যদি আপনি ফ্রি ওয়েবসাইট থেকে ইমেজেস নামাইতে হবে, তারপরে ক্র্যাকড থিমস অ্যান্ড প্লাগইনস ইউজ করা যাবে না যদি ওয়ার্ডপ্রেস হয়। তো অবশ্যই আপনার ফাঁকিবাজি, 2 নাম্বারই এসব করা যাবে না ফ্রিল্যান্সিংয়ে। যদি করেন আপনার 1 মাসও টিকতে পারবেন না, 7 বছর। আমি তো এই জন্য আমার এথিক্সটা ভালো, আমি অনেস্ট, আমি 100% অনেস্ট। যদিও যখনও কেউ আমি দেখতেছে না, কেউ আমাকে কেউ পাহারা দিচ্ছে না, তারপরেও আমি অনেস্ট। আমি মানে চুরি করতে পারলেও যখন চুরি করবেন না, তখন আপনি ভিতর থেকে ঠিক হবেন। ওইটাই হয়েছে, এই জিনিসটাই আপনার দরকার ফ্রিল্যান্সিংয়ে। ঠিক আছে, ওইটা ব্যাপারটা। ফিউচার প্ল্যান কী হতে হবে? ফিউচার প্ল্যান ফ্রিল্যান্সিং হচ্ছে আপওয়ার্ক, ফাইবার থেকে শুরু করবেন, ভালো কথা। একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রতিষ্ঠিত হবেন। হওয়ার পরে হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট বেস মেনটেন, ক্লায়েন্টগুলিকে গ্যাদার করবেন, ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে ফেলবেন। করার পরে ওই ক্লায়েন্ট বেসটাকে আপনার ধরে রাখতে হবে। আমার অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আমি 5 বছর চিনি, 6 বছর চিনি, 4 বছর চিনি, 3 বছর চিনি, এরকম ক্লায়েন্ট আছে। এমনও ক্লায়েন্ট আছে যারা 2 বছর আগেও যাদের কাজ করে দিছি, ওরা আমার কাছে ব্যাক করে বলছে, তুমি আমার জন্য 2 বছর আগে যে ওয়েবসাইট বানাইছিলে আমার খুব ভালো লাগছিল, তুমি আমাকে এটা ইমপ্রুভ করে দাও, তুমি আমার জন্য আরেকটা ওয়েবসাইট বানাও, অথবা এটা ইমপ্রুভ করে দাও। তো ওইরকম মানে সার্ভিস এতই ভালো প্রোভাইড করবেন যে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট বেস আপনার কাছেই টিকে থাকে। ওকে, তো এটা হচ্ছে মেনটেন পার্মানেন্ট ক্লায়েন্ট বেস। তারপরে স্টেইং হেলদি। তো আপনি ফ্রিল্যান্সিং যদি সারাদিন বসে বসে কাজ করেন, তাহলে কিন্তু আপনার হেলথ নষ্ট হয়ে যাবে। সরি, এটা ওয়াকিং। ওকে, তো আপনার হেলদি থাকতে ওয়াকিং করতে হবে, স্পোর্টস, ফুটবল খেলতে পারবেন, তারপরে জিম করতে পারবেন, আমার মতো ক্যারাটে শিখতে পারবেন। আমি জিম আর ক্যারাটে দুইটাই করি। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মাস্ট, কারণ আপনি যদি সারাদিন টাকার লোভে সারাদিন আপনি কাজ করতে থাকেন একটা রুমের মধ্যে বসে, আপনার হেলথ নষ্ট হয়ে যাবে। আর হেলথটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তখন আপনি কোটি টাকা হাতে থাকলেও হেলথ যদি না থাকে, আপনি কিছুই করতে পারবেন না। আপনি মনে করেন এরকম সারা সজাগ থেকে, হ্যাঁ প্রথম আপনার কষ্ট করতে হবে, সারা সজাগ থাকতে হবে, কিন্তু আপনার এইটার থেকে সরে আসতে হবে। ঠিক আছে, সরে এসে তারপরে আপনার একটা ভালো হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। কারণ আমার মনে আছে কোভিডের সময় তখন তো লকডাউন দিয়ে দিছিল। তো লকডাউন দেওয়ার পরে আমি শুধু সারাদিন একটা রুমের বসে শুধু কাজ করতাম আর কাজ করতাম। আর ফুড পান্ডা থেকে মনে করেন বার্গার অর্ডার দিয়ে খাইতাম, তারপরে ফ্রাইড চিকেন অর্ডার দিয়ে খাইতাম, এসব কাজ করতাম আর খাবার অর্ডার করে খাইতাম। এরকম করতে করতে আমার ওজন প্রায় 100 কেজির মতো হয়ে গেছিলো। তো এই জিনিসটা কিন্তু আপনারা অ্যাভয়েড করতে হবে। আর স্পাইনাল কর্ডেও ক্ষতি হয়ে যাবে। তো এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবেন, টাকার লোভ বেশি করবেন না। আর প্রথম দিকে আপনি যখন শুরু করবেন, অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করার দিকে করতে হবে। তো আপনার লার্ন নিউ স্কিল শিখতে হবে। যেমন আপনি ইউডেমি আছে, ইউডেমি থেকে আপনি নতুন নতুন স্কিল শিখতে হবে। কারণ আপনি এই যে এক জায়গায় কোর্স করলেন, ভাববেন না যে ওই কোর্স যেটা শিখছেন ওইটা দিয়ে আপনার মানে সারা জীবন ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি ইউডেমি খুব ভালো, এটা থেকে করতে পারেন। এইখানে আপনি খুব মানে $10 দিয়ে আপনি যখন ডিসকাউন্ট দেয়, ওরা $10 থাকে আর কি। দেখি ওয়েবসাইটটা। তো ব্যাপারটা হচ্ছে আপনার নতুন নতুন স্কিল শিখতে হবে, একটা স্কিল নিয়ে বসে থাকলে হবে না। ঠিক আছে, তারপরে বুঝতেছি না এত স্লো কেন, আচ্ছা যাই হোক। তারপরে ট্রাই ডিসকভারিং নিউ সোর্সেস অফ ইনকাম। ফ্রিল্যান্সিং শিখছেন, ফ্রিল্যান্সিং দিয়ে কাজ করেন আর ইনকাম খাইতেছেন, ওরকম না। নতুন নতুন ইনকাম সোর্স আপনার ডিসকভার করা ট্রাই করতে হবে। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, তবে ডিজিটাল প্রোডাক্ট বানাইতে পারবেন, একটা অ্যামাজনে বই সেল করতে পারেন, অথবা একটা সফটওয়্যার বানায় সফটওয়্যার সেল করতে পারেন,
ভেরিয়াস থিং আপনার উপর ডিপেন্ড করে, ড্রপ শিপিং করতে পারেন। যদিও ড্রপ শিপিংটার ব্যাপারে তেমন একটা আইডিয়া নেই, আপনারা দেখে নিতে পারেন। আর ইউডিমিটি আমি দেখা রাখতেছি, এখান থেকে আপনারা এখন যদিও দেখাইতেছে $74, কিন্তু এটা ইউজুয়ালি এরা সবসময় একটা ডিসকাউন্ট দেয়, মানে কোনো ইভেন্ট যেমন নিউ ইয়ারে ডিসকাউন্ট দেয়, ভ্যালেন্টাইন্স ডেতে ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, তো এরকম ডিসকাউন্ট দিলে আপনারা কিনে ফেলতে হবে কোর্স। তো কিনে ফেলতে হবে, কেমনে কিনবেন? আপনি পেওনিয়ারের ডলার আসবে, পেওনিয়ারের কার্ড যখন দিবে তখন এখানে ডলার ডিপোজিট করতে পারেন, অথবা আপনি যে কোনো ব্যাংকে যদি যান, আপনার যদি একটা পাসপোর্ট থাকে, পাসপোর্ট থাকলে আপনি ডলার এন্ডোর্স করে একটা ক্রেডিট কার্ড নিতে পারেন, অথবা এমন অনেক ডেবিট কার্ডও আছে যে আপনার ডলার একটা লিমিট থাকে, কোটা থাকে। হ্যাঁ, $300 থাকলে ইটস মোর দ্যান এনাফ এখান থেকে কোর্স কেনার জন্য। হ্যাঁ, তো অনেক অনেক উপকার হবে। আর পাসপোর্ট এখন ক্রিয়েট করা মানে আগের মতো কঠিন নেই, এত দালাল টালাল ধরতে হয় না। ই পাসপোর্ট এখন হয়ে গেছে, আমি 1 মাসের মধ্যে, আমি 1 মাসও নয় 15 দিনের মধ্যে আমার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন সহ হয়ে গেছে, পেয়ে গেছি। তো পাসপোর্ট ক্রিয়েট করে জাস্ট একটা ডলার এন্ডোর্স করে একটা কার্ড নিয়ে নেবেন, তাহলে একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো এটা তো ডিসকভার নিউ সোর্সেস ফর ইনকাম, এটা তো কভার করলাম। আচ্ছা, এখন আসি পেমেন্ট মেথডস। হ্যাঁ, অবশ্যই পেমেন্ট মেথডসটা খুবই জরুরি, কারণ আপনার যদি কাজটা করার পরে টাকাটা না পান তাইলে কাজটা করাটাই বৃথা। হ্যাঁ, তো পেমেন্ট মেথড, সরি এটা কী হলো, ও পেমেন্ট মেথড এটা আপলোড করিনি। আচ্ছা যাই হোক, পেমেন্ট মেথডসে আমি একটু করে ফেলি। পেমেন্ট মেথডস তো কী কী আছে? পেমেন্ট মেথডস পেওনিয়ার আছে, তারপরে আপনার জুম আছে, ওয়াইজ আছে, তারপরে পেপ্যাল আছে, যেটা আমাদের দেশে নাই আর কি। হ্যাঁ, পেপ্যাল আছে, বাট আই ওয়ন্ট রেকমেন্ড, নট কি হলো রেকমেন্ডেড, আমি রেকমেন্ড করি না পেপ্যাল। ওকে, পেওনিয়ার যেটা আছে, পেওনিয়ারের মাধ্যমে আপনার ফাইবার থেকে মানে উইথড্র করতে হবে। ফাইবারে একমাত্র এই উপায় হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে আপনার ডলারটা, পেওনিয়ার আছে আর পেপ্যাল আছে, পেপ্যাল তো বাংলাদেশে নাই, আপনি ভ্যালিডভাবে খুলতে পারবেন না, তো এটা ভুলে যান। পেওনিয়ারটা হচ্ছে মানে আমার মতে সবচেয়ে রিলায়েবল ওয়ে টু গেট পেইড বাই ক্লায়েন্টস। তো পেওনিয়ারটা অ্যাকাউন্ট, পেওনিয়ারটা আমি দেখে দিই আপনাদেরকে। তো ফাইবারে আপনি ইনকাম করার পরে যখন, সরি পেপ্যালে চলে যাচ্ছি কেন, পেপ্যাল না, পেওনিয়ার, payoneer.com, payoneer.com বিডি। আচ্ছা যাই হোক, তো পেওনিয়ারের মাধ্যমে আপনি ফাইবার থেকে উইথড্র করতে পারতেছেন, আর এইটাই একমাত্র উপায় ফাইবার থেকে উইথড্র করার। হ্যাঁ, আর আপওয়ার্ডকার থেকেও উইথড্র করতে পারবেন পেওনিয়ার থেকে। তো পেওনিয়ার হয়েছে কি ব্যাপারটা, পেওনিয়ার আপনার একটা ডেবিট কার্ড আছে যেটা ডলারের। তো আপনার পেওনিয়ার যখন আপনি মনে করেন ফাইবার থেকে $100 ইনকাম করে আপনি যখন পেওনিয়ার অ্যাকাউন্টে নিবেন, তখন আপনি এলিজিবল হবেন একটা কার্ড অর্ডার করার জন্য। হ্যাঁ, কার্ড অর্ডার করা, কিন্তু এখন আমি দেখতেছি যে ফাইবারে আমি শুনতেছি যে এখন বলে ফাইবারে এখন আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে নিতে গেলে এখানে রাখে না, ডাইরেক্টলি পেওনিয়ার থেকে ডাইরেক্টলি আপনার ব্যাংকে পাঠিয়ে দেয়। মানে এটা আমি দেখতেছি কয়েকদিন ধরে। আগে হয়েছে কি আপনার কার্ডে আপনি রাখতে পারতেন টাকাটা, এখন পারবেন না, তো এটা একটা প্রবলেম। বাট পেওনিয়ারটাই হচ্ছে আপনার সবচেয়ে রিলায়েবল একটা ওয়ে টু গেট পেড। ঠিক আছে, এটাই হয়েছে মেইন জিনিস। তো এখন পেওনিয়ারের ব্যাপারটা হয়েছে, পেওনিয়ারে আপনি কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন, ওইখানে একটা ব্যাংক, লোকাল ব্যাংক কানেক্ট করতে হবে। আর পেওনিয়ার আপনি যে নাম দিয়ে খুলছেন, মনে করেন আপনি আপনার নাম ঠিকানা আপনার আইডেন্টিটি দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলছেন, তো আপনার ব্যাংকের যে আপনার অ্যাকাউন্টের নাম আর আপনার পেওনিয়ার যে নাম সেটা কিন্তু ম্যাচ করতে হবে। সেটা যদি ম্যাচ করেন, মনে করেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে আপনার নামে, ব্যাংক হয়েছে আপনার মায়ের নামে, তাইলে কিন্তু পেওনিয়ার কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। তো খুবই কেয়ারফুল, আর একবার ব্লক করলে কিন্তু বিরাট ঝামেলা, বুঝছেন ব্যাপারটা, অনেক বিরাট ঝামেলা। কারণ একবার বন্ধ করলে দেখা যাবে আবার একবার ক্রিয়েট করছেন আরেকবারও ব্যান করে দিবে। তো খুব কেয়ারফুলি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে
আপনার করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টও সেম নামে হইতে হবে যেটা পিওনিয়ার অ্যাকাউন্টে আছে। তো ওইটা হলো ব্যাপার। আর চেষ্টা করবেন যে উল্টাপাল্টা কিছু না করা, যেমন ডলার বিক্রি করার, মানে করতে আমি জানি না, আমি এসব করি না। ডলার বিক্রি করার হাবিজাবি এইসব জিনিসের থেকে দূরে থাকবেন, ঠিক আছে? তারপরে জুয়া খেলার এইসব একদমই দূরে থাকবেন। যাই পাবেন ওইটা ইনভেস্ট করবেন। হ্যাঁ, প্রোডাক্ট ইউডেমির কোর্স কিনতে পারেন, ওটা ভালো। তারপরে যদি আলি এক্সপ্রেস থেকে কিছু প্রোডাক্ট পছন্দ ওইটা কিনতে পারেন, অথবা ডোমেইন হোস্টিং কিনতে পারেন ওয়েবসাইট বানানোর জন্য, এলিমেন্টের সফটওয়্যার কিনতে পারেন, ফটোশপ কিনতে পারেন, এইসব কাজে লাগাবেন। এইসব উল্টাপাল্টা ডলার বিক্রি করে হাবিজাবি অতিরিক্ত লোভ করতে যাবেন না, তাইলে ধরা খাবেন। সাবধান থাকতে হবে, ওকে? আর যেটা বললাম যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম আর পিওনিয়ারের যে অ্যাকাউন্টের নাম সেটা কিন্তু এক হইতে হবে। যদি ব্যাংক অন্য নামের হয় তাহলে কিন্তু ব্লক করে দেওয়ার চান্স আছে। জুম জুম হয়েছে সবচেয়ে অনেক ভালো একটা ইউজফুল জিনিস, যেটা হচ্ছে zoom.com। তো জুম হয়েছে এমন একটা পেমেন্ট ওয়ে যেটার হয়েছে কি পেপ্যালের মাধ্যমে ক্লায়েন্টরা আপনাকে ডলার আপনাকে ডাইরেক্টলি পাঠাইতে পারবেন। তো এটা হয়েছে কি মনে করেন ইউএসডি টু বিডিডি, ওকে, $200 মনে করেন এত। তো এটা হয়েছে কি ব্যাপারটা পেপ্যাল সার্ভিস। তো ক্লায়েন্টের পেপ্যাল অ্যাকাউন্ট থাকলে ইজিলি সে এই পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ডলারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবে, নাহলে মোবাইল ওয়ালেটে দিতে পারবে, যেমন বিকাশ। জুমে অ্যাকচুয়ালি বিকাশই আছে আমার যতটুকু মনে হয়, বিকাশই, নগদ টগদ এসব নেই। তো ব্যাংকে পাঠাতে পারবে, আপনার বিকাশে পাঠাতে পারবে, নাহলে ক্যাশ পিক আপটা আমি সাজেস্ট করবো না করার, কারণ ব্যাংকে ট্যাঙ্কে পিক আপ করতে হয়, সো অ্যাভয়েড। আর মোবাইল ওয়ালেটে পাঠালে, বিকাশে পাঠালে ডাইরেক্টলি চলে আসে, ওকে? তো সেন্ড নাও দিলে আপনার হাবিজাবি এরকম করে আপনার এই যে অপশন আসলো মোবাইল ওয়ালেট, হ্যাঁ, তো এই যে লগ ইন উইথ পেপ্যাল আর কি, দেখছেন? তো ক্লায়েন্টের পেপ্যাল অ্যাকাউন্ট থাকলে আপনি বলতে পারবেন যে তুমি জুম দিয়েই পে করো, কারণ তোমার তো জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। তুমি তোমার পেপ্যাল অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করে তুমি তোমার পেপ্যাল ব্যালেন্স ইউজ করেই আমাকে ডাইরেক্টলি পে করে দিতে পারবে। হ্যাঁ, তো এটা দিয়ে আমি অনেক দিছি আর কি। হ্যাঁ, বাট এটা চার্জ আছে কিছু, চার্জটার কথা ক্লায়েন্টের সাথে ক্লিয়ার হয়ে নেবেন, ঠিক আছে? দেখে নেবেন চার্জটা কত। আর কি আছে, ওয়াইজ আছে। তো ওয়াইজও খুব ভালো, কিন্তু এটা হচ্ছে পেপ্যালের মাধ্যমে আপনার ক্লায়েন্ট কিন্তু করতে হবে না, মানে পে করতে পারবে না। ক্লায়েন্টের এখানে আপনার রেজিস্টার করতে হবে, তারপরে ডকুমেন্টস দিতে হবে, যেমন ওদের ন্যাশনাল আইডি হাবিজাবি সব দিয়ে ওদেরকে ভেরিফাই করার পরে ওরা ইজিলি ওদের ডেবিট কার্ড হাবিজাবি এসবের মাধ্যমে আপনার বিকাশ অথবা ব্যাংকে ডাইরেক্টলি পে করে দিতে পারবে। হ্যাঁ, আপনি নিজের ওয়াইস অ্যাকাউন্ট হইতে পারে, কিন্তু এটা ঝামেলা আছে, ওদের ওখানে ডলার ডিপোজিট করতে হয় মানে ভেরিফাই করার জন্য। তো ওয়াইস অ্যাকাউন্ট হইলে ঝামেলা, মানে আপনি ক্লায়েন্টকে বলবেন রেজিস্টার করে আপনার ডাইরেক্ট ব্যাঙ্ক ডিটেলস দিবেন, ব্যাঙ্ক ডিটেলসে আপনি পাঠিয়ে দিবে অথবা বিকাশে পাঠিয়ে দিবে। তো এটা খুব রিলায়েবল, টাকা খুব দ্রুত চলে আসে। হ্যাঁ, আর কি আছে, আচ্ছা এখন পেপ্যালে আসি। পেপ্যালটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি পেপ্যাল ক্রিয়েট করেন, যত চালাকি করেই ক্রিয়েট করেন না কেন, এটা রিলায়েবল না, এটা খুবই আনরিলায়েবল, কারণ এটা লিগাল না বাংলাদেশ থেকে পেপ্যাল ক্রিয়েট করা। তো এই জন্য হয়েছে কি ব্যাপারটা, তো পেপ্যাল আপনি ক্রিয়েট করলেও ওই যে কেউ কেউ বলে যে কি জানি সাইপ্রাস হাবিজাবি এইসবের থেকে ক্রিয়েট করবেন, তাইলে আপনি হয়েছে আর কি, কেমনে জানি ভুগিচুগি মাইরা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া যায়, বাট ওইটা করবেন। আমিও করছি, আমি অনেকবার, আমার প্রচুর পেপ্যাল অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছিলাম, ওইগুলি হয়তো বা লকড আউট হয়ে গেছে, ব্যান হয়ে গেছে, তো করবেন না। আর যেটা করতে পারেন, আপনি যদি বিদেশে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলবেন তারা যাতে আপনাকে ক্রিয়েট করে দেয় একটা পেপ্যাল অ্যাকাউন্ট, তো ওইখান থেকে আপনি ওইখানে ডলার নিতে পারেন। কিন্তু এখানেও ঝামেলা আছে, যেমন আমি আমার খালাকে বলছিলাম যে একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে, কিন্তু ওইখানে ওরা ওই খালার ট্যাক্স ডকুমেন্ট চাচ্ছে। তো ট্যাক্স ডকুমেন্ট কেন চাচ্ছে, যাতে ট্যাক্স চার্জ করতে পারে। যদি আমি $10,000 ইনকাম করি পেপ্যালের মাধ্যমে, তাইলে ওইখানে খালারকে $2,000 উপরে ট্যাক্স চার্জ করবে। তো এই জন্য নানান রকম ঝামেলা আছে পেপ্যালে। হ্যাঁ, তো পেপ্যালে
বিদেশে যদি কেউ থাকে তাইলে আপনি একটা অ্যাকাউন্ট করে রাখতে পারেন, যাতে মাঝে মাঝে কোনো টাকা আসলে ওইখানে আর কি নিয়ে নিতে পারেন আর কি। হ্যাঁ, বাট রেগুলার ইনকামের জন্য ডিফিকাল্ট আর কি। নাও থিংস টু বি অ্যাওয়্যার অফ। হ্যাঁ, তারপরে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট পলিসি অ্যান্ড রুলস। যেমন আপনি মনে করেন ফাইবারে কাজ করতেছেন, আপওয়ার্কে কাজ করতেছেন, অবশ্যই ওদের নিয়ম টিয়ম, ফাইবারে গেলাম, ওদের প্রাইভেসি পলিসি এবং এই যে দেখেন টার্মস অফ কন্ডিশন, কই টার্মস অফ ফাইবার কই গেল, সাপোর্ট কই গেল, টার্মস অফ সার্ভিস, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা ভালো করে দেখেন, অনেক লম্বা। হ্যাঁ, এই জিনিসটা পড়বেন, এই জিনিসটা পুরাটা যদি ফাইবারে ভালো মতো টিকে থাকার ইচ্ছা থাকে তাইলে পুরাটা পড়বেন, পুরাটা। আমি এরকম 3 দিন 4 দিন 5 দিন লাগে পুরাটা পড়ছিলাম। পুরাটা পড়ার পরে আমি জানতে পারছি যে আমার কি কি ভুল করতে আমি নিচ্ছি, করতে গিয়েও করি নেই। এইটা করলে আপনি বুঝবেন যে অনেক ভুল আছে, এখান থেকে ধরে ধরে আপনাকে কিন্তু ব্যান করে দিবে। যদি এখানে একটা নিয়ম ভাঙেন আর ধরা খান, তাহলে হোক এটা 3 বছর আগে করছেন অথবা 5 বছর আগে করছেন, যদি ধরা খান একদম সাথে সাথে ব্যান করে দিবে আপনার ফাইবার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এইটা পুরাটা একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লাগলে 3-4 দিন সময় নিয়ে ভালো মতন পড়বেন। ঠিক আছে, আর যদি অলরেডি কাজ করেন আপনার কাজটা থামায় তারপরে এটা পড়বেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে পেমেন্ট এগ্রিমেন্ট বিটুইন ইউ অ্যান্ড ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের সাথে আপনি যখন ডাইরেক্টলি কাজ করবেন তো আপনার একটা এগ্রিমেন্ট করে নেবেন যে কতটুক টাকা, মনে করেন $150 কাজ করবেন, $150 কাজ করবেন, ভালো কথা। তো এটা বলবেন যে আমি এত দিনের মধ্যে কাজ করে দিব, আমি কাজ নিতেছি, ভালো কথা, আমি 5 দিনের মধ্যে তোমাকে করে দিব, তুমি আমাকে $150 পে করবা। কিন্তু ডাইরেক্টলি কাজ করার সময় চেষ্টা করবেন ক্লায়েন্টের থেকে 50-50 করার। যেমন $150 হাফ কত, $75। $75 আপনি বলবেন যে আমাকে আগে সেন্ড করো, ফার্স্ট 50% ফার্স্টে দাও, বাকি 50% তুমি কাজ শেষ হওয়ার পরে দেবে। আর ক্লায়েন্ট যদি পুরাটাই পে করে দিতে পারে ফাইন, পে করো, সমস্যা নেই। হ্যাঁ, তো ওইটা আর কি ব্যাপারটা। তো ওইটা আর কি 50% নিলে লাভ কি, যদি ক্লায়েন্ট ফ্রড হয় তাহলে আপনার 50%, বাকি 50% পে করলো না, কিন্তু আপনি 50% তো পাইলেন অ্যাটলিস্ট। হ্যাঁ, তারপর এটা কিন্তু আপনি যদি একদমই বলেন যে আচ্ছা সব টাকা পরে পে করো, পরে দেখা গেলো ক্লায়েন্ট আপনি কিছুই পে করলো না, তো শুধু আপনার সময়টা নষ্ট হলো। তো এটা আর কি ব্যাপার। স্টে অ্যাওয়ে ফ্রম সাম টাইপ অফ ক্লায়েন্ট। কিছু মনে করেন দেশ আছে যাদের কাজ করা উচিত না, কারণ ব্যাপারটা হচ্ছে ওদের কারেন্সি, মনে করেন কিছু দেশকে টার্গেট করা উচিত, যেমন ইউরোপিয়ান কান্ট্রিজ, তারপর আমেরিকান কান্ট্রিজ, যারা একটু রিচ টাইপ, ওদেরকে টার্গেট করলে ভালো, কারণ ওরা তো কিপটামি করবে না। যেমন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আছে, ওরা যদি এসে বলে তাইলে মানে ডাইরেক্টলি মানা করা উচিত না একদম, কিন্তু বাট অ্যাভয়েড করা উচিত, বিকজ ওরা এতটা পে করতে চাইবে না, পে করলেও কম টাকার জন্য ওরা অনেক বেশি সার্ভিস চাবে। তো চেষ্টা করবেন, আমি দেশগুলির নাম বলতে যাচ্ছি না, কারণ আমি কোনো দেশকে টার্গেট করে বলতে যাচ্ছি না। তো ওইটা আর কি, এটা আপনারা বুঝে নেন। যদি ট্রেনিং করেন কোনো আইটি ইনস্টিটিউটে, ওদেরকে জিজ্ঞেস করেন তাহলে ওরা বলবে। তারপরে ডু নট সেট সুপার লো প্রাইসেস। ফাইবারে কাজ করতেছেন, ভালো কথা, $5 গিগ দিয়ে বসে থাকবেন না, এটা খুব ফালতু একটা জিনিস। $5 গিগ আমি দিছিলাম প্রথম। এইটা হচ্ছে এমন একটা $5 গিগ, আমি বলি যে এমন একটা জিনিস যেটা হচ্ছে মন্দিরের ঘন্টা, যে কেউ এসে বাইরে চলে যেতে পারে। হ্যাঁ, কারণ $5 তেমন একটা ব্যাপার না, এটা বাংলাদেশি মানুষ এসে তো আপনার কিনে আপনাকে এর $5 গিগ, আপনার $5 গিগের বদলে যদি এটা $15 গিগ হয়, কেউ এটা ফাইজলামি করে চিন্তা করার আগেও, কেনার আগেও কিন্তু আপনি 10 বার চিন্তা করবেন যে $15 তো অনেক টাকা, তো এইটা কি শুধু কিনা উচিত হবে কি হবে না। তো ওইটা ব্যাপারটা মাথায় যাতে থাকে, $5 গিগ দিবেন না, তাইলে আপনাকে দেখা যাবে অনেক, আপনার ফ্রিল্যান্সিং করার সময় অনেক দেখা যাবে কম্পিটিটর হয়ে গেছে, ওরা আপনাকে ক্ষতি করতে চাবে, ক্ষতি করতে গিয়ে কি করবে, আপনার গিগ পারচেস করে ক্যান্সেল করতে যাবে। হ্যাঁ, এরকম অনেক দেখছি আমি, ক্যান্সেল করতে যাবে, বাজে রিভিউ দিতে যাবে। তো এই সুযোগ কখন পাবে, যখন আপনি গিগের প্রাইসটা অনেক কম হবে, $5 হবে, $5 দিয়ে ইজিলি কিনে আপনাকে
একদম ধরা খাওয়ে বাস দিয়া তারপরে আপনার চলে যাবে আস্তে করে, আর আপনার অ্যাকাউন্টের 12টা বেজে যাবে। হ্যাঁ, ওটাকে রিকভার করতে পারবেন না, আপনার প্রচুর কষ্ট, এটা খুবই টেনশন যদি ধাম করে কেউ এসে অর্ডার করে দেয়, খুবই রিস্কি ব্যাপারটা। সো ডু নট সেট সুপার লো প্রাইসেস, এমন প্রাইস সেট করবেন যেটা হবে বেস্ট ভ্যালু ফর মানি। ওকে, মনে করবেন এটা হচ্ছে ফেয়ার, ঠিক আছে। আর যেটা আমি আবার এটাতে ব্যাক করি, স্টে অ্যাওয়ে ফ্রম সাম ক্লায়েন্ট অফ ক্লায়েন্টস, এমন ক্লায়েন্টের থেকেও দূরে থাকবেন যারা শুধু বলে যে আমাকে খুব দ্রুত করে দাও, আমাকে এক্ষুনি করে দিতে হবে, 2 ঘন্টার মধ্যে করে দাও, 3 ঘন্টার মধ্যে করে দাও, হ্যাঁ একদিনের মধ্যে করে দাও, ওইসবের থেকে একটু দূরে থাকবেন। কারণ দেখা গেছে আপনাকে যে টাইমে ওই পারতেছেন না আর কি, কাজ আটকে, নানান রকম বিষয়ে আপনার কাজে আপনি আটকে যেতে পারেন। হ্যাঁ, বলা যায় না, আনসার্টেনটি থাকতে পারে, আটকে গেলে তখন কিন্তু আপনার একটা বাজে একটা রিভিউ হবে। বললেন আপনি 2 ঘন্টার মধ্যে করে দিতে পারবেন, কিন্তু আপনি দেখা গেল যে আপনি 2 দিনও পারতেছেন না, তখন আপনার ক্লায়েন্ট ডিসস্যাটিসফাইড হয়ে আপনাকে বাজে রিভিউ দিয়ে চলে যাবে। আর আপনি যদি 3 দিন অথবা 2 দিন সময় দেন, 2 দিন সময় নিলে আপনি যদি 3 ঘন্টার মধ্যে করে দিতে পারবেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট খুশি হবে। তো ওই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার টাইম বেশি নেবেন, অ্যাটলিস্ট 2 দিন তো নেবেনই সবাই, একদিনও কিন্তু রিস্কি ফাইবারে, কারণ ফাইবারের টাইমার থাকে, লেট হলে কিন্তু আপনার একটা বাজে প্রভাব পড়ে, ঠিক আছে। তো এটা আপনি বেশি একটু 2 দিন, অ্যাটলিস্ট 2 দিন সময় নিতেই হবে। আর আমাদের টাইমের মধ্যে একটা ডিফারেন্স আছে, রাইট, ইউএসের সাথে আমাদের 10 ঘন্টা ডিফারেন্স আছে। তো আপনি দিনের বেলা সজাগ মেসেজ পাঠাইলে আপনি কিন্তু রিপ্লাই দিবে না, সে তার টাইম অনুযায়ী রাত 3টা বাজে 4টা বাজে রিপ্লাই দিবে। তো এই জন্য আপনার একটু বেশি সময় নিয়ে নিতে হবে, যাতে আপনার টাইম ডিফারেন্সের ব্যাপারটা যাতে মানে ইনক্লুড হয় আর কি। তো এইটা আর কি ব্যাপারটা। আরেকটা জিনিস হয়েছে, ডু নট কপি আদার্স, ডু নট ফুললি কপি আদার্স। যেমন ফাইবারে করে কি, অনেকজন আছে নতুন নতুন সেলার, একটা প্রতিষ্ঠিত সেলার আছে, তার হুবহু গিগ একদম ফটোকপি মেরা দেয়। ফটোকপি মারলে কি হয়, এখন ফাইবার অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ফাইবার করে কি আস্তে করে তাকে যখনই তারা ধরতে পারে একদম ব্যান করে দিবে, যেটাকে আমরা এখন বলি গিগ চাঁদের দেশে পাঠিয়ে দেবো। তো ওরকম আর কি ব্যাপারটা, বুঝছেন, ব্যান করে দিবে। তো ডু নট কপি আদার্স, অন্যদের আইডিয়া কপি করবেন না, আইডিয়ার থেকে ইন্সপাইরেশন নিতে পারেন, নিজের মতো ইউনিক একটা জিনিস ক্রিয়েট করে তারপরে আপনি নিজের একটা আইডেন্টিটি অনুযায়ী তারপর করেন, বুঝছেন। ডু নট কপি আদার্স, এইটা হচ্ছে আমার লাস্ট তো এইটা হয়েছে কি, তো আপনাদের যদি এইটা হয়েছে এন্ডিং। তো আমার কথাবার্তা আমি দেখি কতক্ষণ হয়েছে, 1 ঘন্টার মতো ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। তো এই কথা দিয়ে আমার যাদেরকে ভালোভাবে বুঝাইতে হয়, এইটা আমার 1 ঘন্টা বলেই বুঝাইতে হইতো, এই জন্যই আমার এই ভিডিওটা বানানো, যাতে আমি ভিডিওটা বানানোর পরে হচ্ছে যাতে এই ভিডিওটা আমি একবার বানালাম, যাতে এরকম কথা আমার বারবার না বলতে হয়। একজনকে আমি চিনতাম, একজনকে চিনতাম, যে যার সাথে আমার 2019-এ কথা হয়েছিল এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, এখন উনি আবার আমার সাথে কথা বলতে চাইতেছে 4 বছর পরে, কারণ উনি যা বলছিলাম উনি ভুলে গেছে। তো এই জন্য আমি এই ভিডিওটা বানিয়ে রাখছি, যাতে যেই আমাকে জিজ্ঞেস করুক না কেন তাকে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব, আর সে যাতে জিনিসটা বুঝে একটা গাইডলাইন মোটামুটি পেয়ে যেতে পারে, ঠিক আছে। তো এরকম আর কি। আর ইউটিউব থেকে যারা খুঁজে পাইলো, ভিডিওটা দেখলো, সমস্যা নেই, দেখে তারপরে একটা আইডিয়া নিয়ে নিল, যদি তারা উপকার হয় তাহলেও তো উপকার হবেই। তো কোশ্চেনস আর ওয়েলকাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ইউটিউব কমেন্টেই কোশ্চেন করেন, ঠিক আছে। ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া শুরু করেন না, ওটা খুব বিরক্তিকর, কারণ আমি তো অচেনা মানুষদের সাথে কথা বলার আমার ইচ্ছা নেই কোনো। তো ডাইরেক্ট আপনি কমেন্ট করেন, কমেন্টের আমি রিপ্লাই দিব, তাইলে আপনি কোশ্চেনটার অ্যান্সারও রিপ্লাই হলো, আর যাদের একই রকম কোশ্চেন আছে ওরাও অ্যান্সারটা পেয়ে গেলো। হ্যাঁ, তো এটা আর কি, জাস্ট কমেন্ট করেন নিচে, তাই আমি জবাব দিব, সমস্যা নেই। আর যদি ভিডিওটা অবশ্যই যদি আপনি ইউজফুল লেগে থাকে, যদি আপনি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করেন, আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করে রাখেন, যদি আমি কোনো দিন আর এরকম টাইপ অফ ভিডিও, এরকম ধরনের ভিডিও আপলোড করি, তাইলে আপনারা একটা নোটিফিকেশান পাবেন। তো আশা করি আপনাদের উপকারে আসছে ভিডিওটা। ধন্যবাদ।